পার স্কয়ার ইঞ্চি এটা বের করতে লাগে পার স্কয়ার ইঞ্চি। সো এক্সপেন্সিভই ধরবো। এটার বিকল্প বেরোইছে এই আলট্রা নামে এই ফিল্মটা। হ্যাঁ, এইটারই বিকল্প, কারণ শুরু থেকে টেস্টিং পেপার এটা ছিল, বাট এখানে ডট করা যায় না। অর্থাৎ দেখেন এখানে অনেক ডট আছে, ছোট ছোট ডট আছে। এখন এই ডটটা স্ক্রিনে আনতে হলে আপনার এই শ্যাডোয় যদি আপনার এই ডটটা দেওয়া হতো, তাহলে এই শ্যাডো থেকে স্ক্রিনটা অ্যাক্সেসিং রিড করতে পারতেন, এই ব্ল্যাকটাকে রিড করতে, দেখেন সলিড ব্ল্যাকটাকে রিড করতে পারছে না, রিড করতে পারছে। মানে টেচিং থেকে ছোট জিনিস ওটা রিড করতে পারে না, কারণ এটা একটু ঘোলাটে, বাট এটা স্বচ্ছতায় রিড করতে আলট্রা পারে। থেকে বা এই যে এটা কি বলে এটাকে এটা পজিটিভ পজিটিভ বলে, পজিটিভ বা আলট্রা থেকে ওর সহজে রিড করতে পারো। এখন এটা দামি বলে এর পরিবর্তে এটা চলে আসছে, সো আমি এটা একবারেই বাদ দিয়ে দিলাম, এটার কোনো দরকার নেই, না। আচ্ছা, এটা ইউজ করবেন আরো একটা কারণে, এটা ট্রেস আর এটা আলট্রা না এটা টেসিং টেচিং পেপার, এবং টেসিং পেপারের সাইজ A4 সাইজ হয়। হ্যাঁ, এবং A4 সাইজটা এখন আপনি ফর এক্সাম্পল আপনার ডিজাইন হয়ে গেল 15 ইঞ্চি, এখন সাইজ তো 8/12, আপনি কি করবেন তখন? ডিজাইন এমন ভাবে করবেন যে দুটা টেসিং পেপার বেরোবে, এই টেসিং পেপারে এই টেসিং পেপার পজিটিভ টপ আর বটম প্লাস প্লাস মিলাইলে এই 13 ইঞ্চি হয়ে যাবে। এটা আছে আপনার এটা আপনার সিক্রেট। কোন কোন প্রিন্টারে প্রিন্ট করা যায়? আচ্ছা, ট্রেসিংটা সব প্রিন্টারেই প্রিন্ট করা যায়। ইনজেট কোন কোন প্রিন্টার দুই টাইপের মার্কেটে অ্যাভেলেবেল আছে, ইনজেট আর কার্টিজ। ইনজেটটা লিকুইড কালি স্প্রে করে দেয়, আর লেজারটা আছে টোনার গুঁড়া কালি হিট দিয়ে করে। এখন ইনজেটে আপনি দিলে কি হবে, এই সাইড দিয়ে একটা ব্লিডিং চলে আসবে, শ্যাডো এক্সপোজিং করলে এটা উঠে যাবে। অর্থাৎ এই নাইকির যে ডিজাইনটা, যে সাইড দিয়ে যে শেপটা আসছে এক্স্যাক্টলি অ্যাকুরেসি, কেমিক্যালটাও কিন্তু অ্যাকুরেসি পাস হবে, বাট এইখানে যদি আছে ক্র্যাকিং থাকে তাহলে পাসও এরকম ক্র্যাকিং হবে। হ্যাঁ, সো আপনি যখন ইনজেটে প্রিন্ট করবেন তখন আপনার কোয়ালিটি এক ধরনের আসবে আউটপুটের, আর যখন আপনি আলট্রাতে প্রিন্ট কার্টিজে প্রিন্ট করবেন, টোনারে প্রিন্ট করবেন, তখন এক ধরনের আসবে। সো কোথায় প্রিন্ট করবেন ডিপেন্ড অন ইউ। আপনার কি আছে, এটা আছে আপনার আশেপাশে কোনো কার্টিজ প্রিন্টার আছে যারা ফটোকপি সিস্টেম সহজ, এখানে জটিলতার কিছু নাই। আপনি যে শহরে আছেন, আপনি কোন শহরে আছেন? চাপায়ের আশেপাশে ফটোকপির দোকান আছে, অনেকেই আছে মেইল থেকে ডকুমেন্ট বের করে প্রিন্ট আউট করে তাদের ওই ইনজেটে গেলে তাদের অনেক টাকা কস্টিং পড়ে যায় বারবার, তারা আছে কার্টিজ ইউজ করে, কারণ শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেখানে আপনি পেপার নিয়ে মেইল থেকে বের করে আপনি দিবেন, আপনার প্রিন্ট আউট করবেন, কোনো প্রবলেম নেই। যদি ইনজেটে প্রিন্টও করেন, যে বড় ডিজাইনগুলো করে নেন, একদম ছোট ডিজাইনগুলো করে নেন, মানে বড় অনেক বড় ডিজাইন যেখানে আপনি আছে কোনো প্রবলেম নাই, সেটা ঠিক করতে পারবেন। হ্যাঁ, তো আউটপুটের ফাংশনটা তো ক্লিয়ার না? কোনো কোশ্চেন আছে আউটপুট আলট্রা সম্পর্কে? যে এটা সম্পর্কে আলট্রা সম্পর্কে এটাই বলবো যে আপনার শহরে আলট্রা পাবেন না, এটা ঢাকা থেকে নিতে হবে বা বিভিন্ন বড় বড় শহর থেকে নিতে হবে, এবং আলট্রাতে তখন যাবেন যখন ক্রিটিক্যাল ডিজাইন হবে এবং একসাথে অনেকগুলো করবেন। হ্যাঁ, তখন আপনার এই যারা আলট্রার কাজ করে 10 নম্বরে, তাদের নাম্বার এবং লোকেশন দিয়ে দেবো, তাদের ফোন দিলে, তাদের মেইলে দিলে তারা করে ক্লিয়ারে পাঠায় দেবে, কোনো সমস্যা নেই। প্রবলেমে পড়লে শুধু বলবেন যে এই প্রবলেম পড়ছে, কীভাবে সলিউশন আসবে, তার সলিউশন আছে। আউটপুট ডিজাইন আউটপুটটা তো এখন চলে আসুন হচ্ছে একটা স্কিন কীভাবে রেডি করবে। ওকে, স্কিন রেডি করার জন্য আপনার প্রথম যে জিনিসটা দরকার, ফ্রেম দরকার, মেজারমেন্টের ফ্রেম দরকার। তো ফ্রেমে আপনি প্রথমে যে কাজটা করবেন, ফ্রেমের চারপাশে আপনি আই কার্ড সলিউশনটা লাগাবেন। সলিউশনটা দেখো হ্যাঁ, সোয়ান ওই যে জুতায় যে লাগায়, সো ওটা লাগানোর পর আপনি ম্যাশটা যে কোনো ইনিশিয়ালি দুই সাইডে আপনি ইনিশিয়ালি লাগাই নেবেন। ওকে, ইনিশিয়ালি কোনো ইসের দরকার। হ্যাঁ, এরপর যে বাকি দুই সাইড থাকে, সেই দুই সাইড করার আগে কোনোটা টান করে টেনে ইয়াটা দেখবেন, দেখে আপনি এই সাইডটা একবারে, এরপরে এই সাইডটা লাগাবেন। সেটা প্র্যাকটিক্যালে যখন আপনি কাজ করবেন তখন আপনি এটা করবেন। তবে এর আরও কিছু টেকনিক আছে, আমি নেক্সট টাইম আপনাদের শেয়ার করবো। ওকে, এর আরও স্কিন বাঁধার আরও কিছু টেকনিক আছে, যে আরও ইজিতে একা কীভাবে বাঁধবে, হয়তো এই প্রসেসে দুজন। তবে স্কিনটা আমি একটু বেশি সময় দিচ্ছি আপনাদের, কারণ স্কিনটা হচ্ছে স্কিন প্রিন্টিংয়ের মেন পার্ট। স্কিনটা যত সুন্দর করে আপনি ডেভেলপ করবেন, আপনার আউটপুট তত সুন্দর হবে। এটা যত টাইট হবে তত ভালো না, এটা ভুল যে যত টাইট হবে। বেশি টাইট হলেও প্রবলেম, কম টাইট হলে কি প্রবলেম আসতে পারে আমি একটু শেয়ার করি। যে অনেক টাইট হলে আপনার যখন প্রিন্ট করবেন কালারটা পাস হওয়ার সম্ভাবনা, মানে ওই ইসের সাথে একটা প্রবলেম, অফ কন্ট্যাক্ট থাকবে না, তখন প্রবলেম হবে। বেশি বা মানে টেনশন যদি কম হয়,
তাহলে ওভারল্যাপিং হয়ে যাবে, মানে একবার টানলে হচ্ছে ভাইব্রেশন হয়ে যাবে, ভাইব্রেশন হয়ে গেলে কোয়ালিটি মিসিং হয়ে যাবে। ওকে, সো এটা মিনিমাম একটা থাকে, তার মানে এটা না যে একদম পারফেক্ট করতে হবে, নো, মোটামুটি। আর এটা আপনি 2 বার 3 বার 4 বার যখন 5-6 দিন করবেন তো অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে কোন কোয়ালিটি আমার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড। দেখুন, স্কিন বাঁধার জন্য মেশিন আছে, স্কিন স্ট্রেচিং মেশিন, প্রতিদিন অনেক বাঁধে। সো আপনার পার ডে 1টা 2টা 3টা করবেন, আপনার তো দরকার নাই মেশিন নিয়ে, তাই না? সো প্রথম দিকে একটু প্রবলেম হলো, সেকেন্ড টাইম একটু সলিউশন চলে আসবে। নাও স্কিন, হ্যাঁ বলুন। এটা তো স্টিলে কাঠেরটাতে কিভাবে? কাঠে তো ফুল কাটা মানে তো কাঠে আপনি হচ্ছে কাঠেরটাই করবেন না স্টিলে করবেন, সেটা ডিপেন্ড করবেন কোন টাইপের প্রোডাকশনে যাচ্ছে। কাঠে আঠা লাগানো যাবে না? কোন টাইপের প্রোডাকশনে যাবেন, এই যে কাঠের, এই যে কাঠেরটা কি কোন টাইপের প্রোডাকশনে যাচ্ছেন, আপনি সিম্পল কোনো নর্মাল কাজে যাচ্ছেন না হাই কোয়ালিটির কোনো কাজ যাচ্ছে? কারণ কাঠের কি আপনার মেজারমেন্ট আছে যে মেজারমেন্ট করে প্রিন্ট করতে পারবেন, আর কাঠের এত পাতলা জিনিস আপনি প্রিন্ট করে মানে কমফোর্টেবল ফিল করবেন না। কারণ এই স্ক্রিন প্রিন্টিং মেজারমেন্ট আর পজিশন আর টাইমিং এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, পজিশন টাইমিং না হলে আপনি ইজি হবে না, কেমিক্যালটা ইজিভাবে পড়বে না বা হবে না, এদিক হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, সো মেজারমেন্টের প্রবলেম হবে। নাও বেস্ট হবে যখন একটা প্রফেশনাল কাজ করবেন, যখন আপনি প্রফেশনালে যাবেন, শুরুতে আপনি নাই এটা বানিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, বাট প্রোডাকশনে যখন যাবেন, প্রফেশনাল লাইনে যাবেন, তো ডেফিনেটলি আমি বলবো যে এমএস ফ্রেম বা কোয়ালিটি কিছু নিয়ে কাজ করেন। ওকে, কারণ ফ্রেম অন কাইন্ডস অফ অ্যাসেট, এটা 20 বছর ধরে লাস্টিং করবে, 20 বছরের ভিতরে কিছু হইব না, বসে মাঝে সুন্দর করে রাখবে, ফ্রেমের নাই। ওকে, সো ফ্রেম যত বাড়াবেন ততই ভালো। কেন ভালো? যে যখন আপনি 5টা ডিজাইন নিয়ে কাজ করতেছেন 10টা ফ্রেমে, ইনস্ট্যান্টলি আরেকটা অর্ডার আসলে আপনি কি পুরাতন ফ্রেমগুলো নষ্ট করবেন নাকি নতুন ফ্রেম নেবেন? সো ফ্রেম যত হবে ওই ডিজাইনগুলো পরবর্তীতে আবার কাজে লাগিয়ে করতেছেন, বুঝতে পারছেন? সো ফ্রেম মেকিংটা বুঝতে পারছেন, ম্যাশ লাগানোটা বুঝতে পারছেন। এখন এরপর চলে আসুন ফটো ইমালশন লাগানো। এখন ফটো ইমালশন মার্কেটে কত ধরনের আছে এটা আপনার জানতে হবে। ফটো ইমালশনটা তো বুঝতে পারছেন, ফটো ইমালশন এই জন্য লাগবে, ফটো ইমালশন দিয়ে ম্যাশের ছিদ্রগুলোকে ব্লক করে দিতে হবে। হ্যাঁ, ব্লক করে দেওয়ার পরে আপনার ডিজাইনটাকে শর্ট দিয়ে বাকি জায়গাটা ওপেন করে দিতে হবে, এটার জন্য ফটো ইমালশন লাগবে। সো ফটো ইমালশন এমন একটা অ্যাক্টিভেটর বা এমন একটা কেমিক্যাল সেটা ব্লক করে দেয়। এখন ফটো ইমালশন আসলে মার্কেটে 3 টাইপের আছে, যেটা অ্যাভেলেবেল কাজ করে। একটা আছে মনে করেন যে লোয়ার কোয়ালিটি সোনা কোট, জানেনই তো না সোনা কোট। তো সোনা কোট এবং আমি একবারে অটোসলটাও রাখি, অটোসল এবং সোনা কোট আসলে লো ব্র্যান্ডের ফটো ইমালশন, যেখানে এই ব্র্যান্ডিং ফটো ইমালশন দিয়ে যখন আপনি স্ক্রিন মেকিং করবেন তখন এর ভিতর আবার অ্যাক্টিভেটর দেওয়া লাগবে, সিনসিজার এবং ডাইক্রোমেট নামে। এই অ্যাক্টিভেটরটা মিক্সিং করতে হবে মিনিমাম 20 মিনিট ধরে, কারণ এই অ্যাক্টিভেটরটা চিনির মতন এই দানাদা ফাটে মিক্সিং হবে, তারপর ওই আপনার সোনা কোটটা মানে ওই ফটো ইমালশন অ্যাক্টিভ হলো এই কাজের জন্য। হ্যাঁ, এখানে যদি কোনোভাবে মিসিং হয়ে যায় তো ডেফিনেটলি আপনার শর্ট হবে না। নাও ডিপেন্ড অন, এখন চলে আসুন হচ্ছে নেক্সট যেটা টিএক্সআরটা আসলে ইন্ডাস্ট্রিয়াল হিসেবে অনেক আগে থেকে বড় বড় ফ্যাক্টরি বা অনেকে ইউজ করে, আরও কিছু কিছু ব্র্যান্ড চলে আসছে সিমুলার। হ্যাঁ, তো টিএক্সআর ডাইসিন হচ্ছে বাংলাদেশের মোটামুটি কেমিক্যালের দিক দিয়ে অনেক ভালো একটা কোম্পানি, ডাইসিন, হ্যাঁ, সিএসটি, হ্যাঁ, বড় বড় কোম্পানি, তারা আছে বাইরের সাথে কানেক্ট, কেমিক্যাল অনেক আগে থেকেই করে। সো টিএক্সআরটা হচ্ছে জার্মানি ব্র্যান্ড। সো টিএক্সআর এর ভিতর কোনো অ্যাক্টিভেটর দেওয়ার দরকার নেই, টিএক্সআর যদি একটু ভুল ভালো করেন তাও শর্ট হয়ে যাবে। টিএক্সআর এত ভালো একটা জিনিস, বুঝতে পারছেন? তো এক কেজি টিএক্সআর দিয়ে 35 থেকে 40টা ফ্রেম এরকম করতে পারবেন। সো আমি মনে করি R&D যেটা আছে যে কোনো কাজে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা যদি করেন তাহলে আপনার সোনা কোট অটোসল কাজ করতে গেলে যে পরিমাণ প্রবলেম এবং যে পরিমাণ ওয়েস্টেজ হবে সেখান থেকে দিস ইজ দ্য বেস্ট, টিএক্সআর বেস্ট। এখন টিএক্সআরটা আসলে পাতলা একটা ফর্ম, মানে এই কেমিক্যালটা একটু পাতলা ফর্ম। ওকে, সো টিএক্সআর এর পরে আরেকটা ব্র্যান্ড আছে স্যার এসপিটপ। এসপিটপটা একটু গাঢ়। এসপিটপটা কি জন্য দেওয়া হয়? এসপিটপটা একটু গাঢ়, দেখুন একটু ফিল হবে এখানে। এসপিটপটা হচ্ছে টিএক্সআর থেকে একটু গাঢ়, অফ কন্টাক্ট তৈরি করার জন্য, অর্থাৎ এক টানে বা 2 টানে এরকম একটা থিকনেসের ফিল আনতে গেলে মানে এটা প্লাস্টিসল প্রিন্ট করবেন। প্লাস্টিসল হতে পারে এই ফিলের, দেখুন প্লাস্টিসল ফিলটা দেখুন,
এটা একটা প্লাস্টিসল ফিল। হ্যাঁ, সো প্লাস্টিসল তো হাইট প্রিন্ট হয়, হাই ডেনসিটি যাকে বলেন। প্লাস্টিসল মানে অয়েল বেস, এরপরে যখন হাইট করা হয় বলে হাই ডেনসিটি বলে, আমরা হাই ডেনসিটি নামে চিনি। সো হাই ডেনসিটি করতে গেলে, এই প্রিন্টটা করতে গেলে এই স্ক্রিনে কতবার টেনে টেনে করতে হবে বুঝতে পারছেন তো? সো আপনি 2 বারে বা 3 বারে কিভাবে করবেন? যখন আপনার লাখ লাখ প্রোডাকশন থাকবে তখন আপনি স্ক্রিনটাকে এমনভাবে অফ কন্টাক্ট করে নেবেন যে আপনার 2 থেকে 3 টানে এরকম একটা ফিউচার হবে। ওই লেয়ারটা পড়বে, এই যে লেয়ার দেখুন না, লেয়ারটা একটু লেয়ার হইছে, বাইরের এটা বুঝতে পারছি। ওটা আর এই স্ক্রিনের লেয়ার দেখুন, এই স্ক্রিনের লেয়ার দেখুন, এখানে কোনো লেয়ার নেই, এখানে লেয়ার আছে। মানে একটানে ভালো একটা আর ওটা যখন বেশি Clear, পুরো হবে, ওটা পুরো হলে হ্যাঁ, পুরো এখানে হবে। কালারটা বেশি পড়বে। এক্স্যাক্টলি। এই কালারটা বেশি পড়লে তখন এটা ফুলে যাবে। হ্যাঁ, মানে আপনার অফ কন্টাক্ট বলে, আপনার থিকনেস এটার মধ্যে আমার 10টা টান দিতে হইব, ওটাতে আমার 4টা টান দিতে হইব। জিনিসটা এমন। যত মোটা হবে তো ওটার নাম কি দাদা? কি এক্সেল স্পিড অফ, মানে সবই ফটো ইমলশন। তবে এখানে আপনি প্লাস্টিসল করলে এটা ইউজ করেন না, কারণ এটা দাম 1350 থেকে 1400 টাকা প্রাইস লিটার। সো আপনি এটা ইউজ করবেন যখন প্রোডাকশন, জেনে রাখা ভালো, বাট আপনি এমনি নরমালি ওটা দিয়ে প্লাস্টিসল, কারণ প্রোডাকশন তো কম থাকে, তাই না? এক্সরে প্লাস্টিসল আইডেন্টিটি করা যাবে। সব দিয়ে করা যাবে, অবশ্যই যাবে। এখানে আপনার টাইম সেভ করতেছে, তো টাইম সেভ করার জন্য আপনার অল্টারনেটিভ জানা তো লাগবে যে আর কি কি আছে। যেমন সোনাকোট অটোসল দিয়ে আপনার কাজ করতে হুট করে আপনার PXR পেলেন না, বা পাশের সোনাকোট আছে, আপনি যদি কাজ করেন জানা তো লাগবে না। এটার সাথে কোন দুটো ইয়া লাগে? আচ্ছা, সিন সিজার এবং লাইট প্রোডাক্ট। দেখুন, আমি তো ইনিশিয়ালি আপনাদের সাথে একটা ডিসকাশন করতেছি, সো এরপর আপনি এই ডিসকাশনের পর সেম জিনিস নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করবেন। ট্রেনিং প্র্যাকটিক্যালে কাজ করে যাওয়ার পরে যখন আপনার প্লেসে যাবেন, আবার যখন কাজ স্টার্ট করবেন, তখন আপনি যা প্রবলেম আছে যে কি দাদা কি কিনা লাগবে, কি করবো, সাথে সাথে আপনার সলিউশন চলে যাবে। ওকে, আমার ম্যানেজার আছে মুভিং, সেও আপনাদের হেল্প, কেমিক্যালের যত প্রবলেম আছে ফোন দিলে সব পেয়ে যাবে। সো আমি চাচ্ছি যে আমাদের ডিসকাশনটা শর্টের ভিতর করবো, এরপরে যা যা লাগে আমরা ডিসকাশন করবো। ওকে, আচ্ছা, মেশ যে কাপড় ম্যাশ করো। এটা ওই রাবার এবং প্লাস্টিক যেটা হাইড্রোজেন সেম ইউজ হয় নো, না? ম্যাশ কাপড়টা সুন্দর একটা পয়েন্ট আপনি তুলছেন। ম্যাশ নিয়ে একটু আলোচনা করা খুবই দরকার, কারণ ম্যাশটা ইম্পর্টেন্ট। দেখুন, ম্যাশ বিভিন্ন টাইপের প্রিন্ট আছে, যেমন রাবার, পিগমেন্ট, প্লাস্টিসল আইডেন্টিটি, পাফ, ফয়েল, ফ্লন, গ্লিটার। সো বিভিন্ন টাইপের প্রিন্টের যে কেমিক্যালগুলো আছে, সে কেমিক্যালের দানা এক এক টাইপের। যেমন গ্লিটার, এই রেইনবো গ্লিটারের দানা এক ধরনের, এই গ্লিটারের দানা এক ধরনের, দেখুন। সো এই গ্লিটারটা, এর কাজ হচ্ছে একটা গ্লিটার পেস্ট আছে, সেই পেস্টের ভিতরে বিভিন্ন কালার মিক্সিং করে একটা পেস্ট তৈরি করা, এরপরে এগুলোতে টান। সো এটা হচ্ছে গ্লিটারের কাজ বা এইগুলোর কাজ না। সো কি হচ্ছে, এই পেস্টটা এর ভিতরে পাস হওয়ার জন্য সেই টাইপের ম্যাশ লাগবে, তখন ম্যাশ নাম্বার আছে। ফর এক্সাম্পল, আপনার ম্যাশ 90 ম্যাশ আছে, 110 ম্যাশ আছে, এরপরে এই গ্লিটারের জন্য একদম 16 ম্যাশ বা 20 ম্যাশ। হ্যাঁ, সো কি হচ্ছে, এই ম্যাশ নাম্বারিংটা কি, 90 ম্যাশ মানে 90 স্কোয়ার থ্রেড পার ইঞ্চেস, অর্থাৎ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চিতে এর 1 ইঞ্চি বাই 1 ইঞ্চিতে 90টা ছিদ্র আছে। 110 মানে এখন ফটো প্রিন্ট যখন করবেন তখন হাই ম্যাশ লাগে, যখন ফটো প্রিন্ট মানে ক্রিটিক্যাল কাজের জন্য ছোট ছোট ডট দিয়ে যখন কাজ করবেন হাই ম্যাশ। কারণ যত ছোট ছিদ্র হবে তখন সে বড় ছিদ্র হলে ছোট ডট আসবে না, আসবে না। ছোট ছিদ্র হলে এটা আসবে কিন্তু ফাটাফাটা ফাটাফাটা, মানে আপনার ওই কোয়ালিটি মিসিং হয়ে যাবে। মিসিং হয়ে যাবে। এটার জন্য মানে 100 যখন Polish ছোট হবে না। কাজ করব তখন 160 বা 116 নাম্বার মেশিনে কাজ করতে হবে। হ্যাঁ, ইসে আপনার হচ্ছে নোটে এই ম্যাশের একটা ডায়ালগ বক্স দেওয়া আছে, যেখানে যত টাইপের ম্যাশ আছে সেই ম্যাশের নাম্বার, কোন ব্র্যান্ডে, কোন কোন দেশের, এবং এই ম্যাশটা 110 নম্বর ম্যাশটা কি কি কাজের জন্য। সেটা লেখা আছে। হ্যাঁ, আছে, definitely আছে, নোট আছে, নোটে সব লেখা আছে। রাবারে সাধারণত কি 16 মেশ ইউজ হয়? রাবার আছে 90 ম্যাশ, 110। দেখুন, রাবারে আসলে অনেক টাইপের ম্যাশ ইউজ করা হয় কোয়ালিটির জন্য, সাধারণত 90, 110 এই ম্যাশগুলো ইউজ করা হয়। আমি ওই নোটটা এখন বের করতেছি না, সব অলরেডি আপনাকে তো দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনার সেন্ড করার দরকার, আমি সেন্ড করে দেবো, আমি যা যা আছে দিচ্ছি। তো ম্যাশে কী হচ্ছে, ওইখান থেকে ওই ডায়লগ বক্সটা আপনাদের কী হেল্প করবে, যখন যে প্রিন্ট যাচ্ছে কী প্রিন্ট করবেন, এটা প্রিন্ট করবো, গ্লিটার প্রিন্ট করবো, কার্ড দেখেন গ্লিটারের জন্য কোন ম্যাশটা লাগবে, সেই ম্যাশটা ইউজ করে, এটার জন্য কোন ম্যাশটা ইউজ করে। ইভেন ওইখানে এটাও লেখা আছে যে টেবিলের জন্য এই ম্যাশ, মেশিনের জন্য এই ম্যাশ।
সব পার্ট পার্ট দেওয়া আছে। ওকে, সো আমি ওটা দেখালাম না, আপনাকে চেক করে দিব নোটটা। নাও ম্যাশটা তো ক্লিয়ার, আর কোনো কোশ্চেন আছে ম্যাশ নিয়ে? তবে ম্যাশ নিয়ে আরেকটা ব্যাপার বলি, ম্যাশের কোয়ালিটি ডিপেন্ড করে কিভাবে, যেমন চাইনিজ ম্যাশ আছে, কোরিয়ান ম্যাশ আছে, ইউরোপের ম্যাশ আছে। সো ম্যাশের কোয়ালিটি কিভাবে আসে জানেন? 110টা 110 না, তো কোয়ালিটি কিভাবে আসে? কোয়ালিটিটা আসে এই ম্যাশের যে সুতাগুলো ইউজ হয়, এই সুতাটা এমন সুতা হয় যে কিছু প্রিন্ট, আপনি কিছু সুতা এর উপর দিয়ে যখন প্রিন্ট করেন তখন ওই ম্যাশের সুতার গায়ে লেগে থাকে না, একদম পাস করে দেয়। এটাই হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি যে কত ভালো কোয়ালিটি, কত ভালো প্রিন্ট হবে। ইভেন আরেকটা ব্যাপার বলি, যখন স্কিন বাঁধবেন তখন ম্যাশটা চেষ্টা করবেন যে ম্যাশের যে সুতাগুলো আছে হরাইজন্টাল ভার্টিক্যাল, এই ভিতর যে ব্লকগুলো এইভাবে আর এইভাবে যদি টানে বাঁধেন তখন কিন্তু ব্লক হয়ে যায়। সো কি হচ্ছে, আপনি এই প্রপারলি মানে এই পুরো ফ্রেমটাকে একবারে নিয়ে কভারেজ করে টানার চেষ্টা করুন, তাতে আপনার ভালো ক্লোজ হবে। এটা আপনি 2-1 দিনে ওই প্রিন্ট করতেছেন, কোয়ালিটি আসতেছে না, কি প্রবলেম বুঝতেই পারতেছেন না, আমার এটা ফিটিং ঠিক হয় না, যার কারণে এক্স্যাক্টলি। সো প্রথমে ফ্রেমটাকে আপনি ইম্পর্টেন্ট দেন। ফ্রেমটা যত সুন্দর করে আপনি ডেভেলপ করতে পারবেন, বাকিটা তো কেমিক্যাল মিক্সিং আর প্রিন্টিং, ওটা হচ্ছে সূত্রের খেলা, বাট এটা হাতের খেলা, টাইমিং এর খেলা। হ্যাঁ, হাতের সাথে এটা যত সুন্দর হবে প্রিন্টিং কোয়ালিটি বা লুকিং তত সুন্দর। আচ্ছা, আমি টিএক্সআর লাগালেন, টিএক্সআর ডেফিনেটলি বোথ সাইডে লাগাইতে হবে। টিএক্সআর লাগানোর জন্য একটা অপশন আছে নৌকার মতো, তার ভিতর দিয়ে লাগাইলে আপনি আছে টিএক্সআর ওয়েস্টেজ হবে না, 1 লিটার দিয়ে আপনি ম্যাক্সিমাম করতে পারবেন, সেটা আপনি জানানো হবে সেটা কীভাবে করবেন। এখন যখন ম্যাচ বাঁধলেন, এখন আছে ডিজাইন শর্ট দিবেন আপনি, মানে আপনার শর্টের পালা। শর্ট দেওয়ার জন্য আপনার ফর এক্সাম্পল আমার 2 কালারের ডিজাইন, 2 কালার, এই 2 কালারের ডিজাইন আমার 2টা পেপারে। আমার ডিজাইন 2 কালার দিয়ে আমি বোঝাচ্ছি। ফার্স্ট আছে ডিজাইন অন, ডিজাইন 2। ডিজাইন অন মূল ডিজাইন এ এবং বি, এ এবং এ রেড কালার হবে, বি ব্ল্যাক কালার হবে, এটা আমি প্রিন্ট করব। ওকে, ডিজাইন নাম্বার 1 আছে এ, ডিজাইন আউটপুট, এটা হচ্ছে ডিজাইন আউটপুট টপ প্লাস প্লাস, ক্যামেরা একটু এখানে একটু হালকা একটু টপ প্লাস প্লাস, এটা ডেফিনেটলি বাস সাইডে থাকবে আর বিটা ডেফিনেটলি এই সাইডে থাকবে। এই দুটা যখন এই প্লাসে 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 যখন এক জায়গা করবেন তখন আর এ আর বি এই জায়গা চলে আসবে, সিমুলারিটি। মনে করেন এটা এ, এটা বি, এটার এইখানে এটা আছে, এটার এইখানে বিটা আছে। এখন যখন এ আর বি এক করলেন তখন এ আর বি পাশাপাশি হয়ে গেল, মানে 2টা ফ্রেম। ক্লিয়ার? এখন এটা আপনি স্ক্রিনে কি মেজারমেন্টে সেট করলেন, আপনার এই প্রিন্টেবিলিটিতে আপনার পারফেক্ট হবে, এটাই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ধরে নিন এটা নাম্বার 1 ফ্রেম, নাম্বার 1 ফ্রেম এ, যেটাতে এ আছে, এ ফ্রেম। এই ফ্রেমে আপনি এ নাম্বার ফিল্মটা সেট করবেন। কোন মেজারমেন্টে সেট করবেন? আপনার কাছে যে প্রিন্টিং টেবিল আছে সেখানে একটা মেজারমেন্ট সেট আছে, একটা প্লেট কল্পনা করবেন। এই প্লেটে আপনি প্রথমে যে মেজারমেন্টে আপনি বডিটা ঢুকাবেন, যেখানে প্রিন্ট হবে সেই পজিশনে প্রথম ফিল্মটা রাখবেন, প্রথম ফিল্মটা রাখবেন, রেখে এটাকে অ্যাটাচ করে এস রাখার পরে এর সাইডে এইভাবে যদি থাকে বোর্ডের উপর, এর সাইডে কোণাগুলো মার্কিং করে দেন। ওকে, 4 কোণা মার্কিং করে দেন। ক্লিয়ার? করে বক্সের ভিতর আপনি রাখার পরে আপনি এই ফ্রেমটা এখন পজিশনে বসান। পজিশনে যখন বসাবেন তখন সেট হয়ে যাবে, এই সাইডে এই সাইডে সাইড সাইডে কোনো দিক নড়তে হবে না। তখন আপনি এর নেগেটিভ এইখান থেকে এটাকে মার্কিং করেন, এই ফিল্মটাকে চারিদিকে মার্কিং করেন। মার্কিং করছেন তো এই মার্কিংয়ের ভিতর এখন বসায় দেন প্রথম ডিজাইনটা। ওকে, ক্লিয়ার? এখন প্রথম ফ্রেম এবং প্রথম ডিজাইনের কাজ শেষ। সেকেন্ড বি নাম্বার হচ্ছে ফিল্ম, বি নাম্বার ফিল্ম সেম পজিশনে, যে পজিশনে আপনার ওই প্রথম ফিল্মটা রাখছেন সেই পজিশনে রাখেন, রেখে আবার দ্বিতীয় ফ্রেম, এটা হচ্ছে দ্বিতীয় ফ্রেম, দ্বিতীয় ফ্রেমটা বসান। বসিয়ে আপনি সেমভাবে মার্কিং করার পরে এখানে টেপ দিয়ে লাগাই দেন, লাগাই দিয়ে এখন এক্সপোজিং করবেন। এক্সপোজিং করার জন্য আপনি একটা এক্সপোজিং নিজেই ডেভেলপ করবেন, তার জন্য যত ল আছে যত কাজ আমি বলে দিব যে এখন একটা বক্স নেন, একটা লাইট নেন, গ্লাস নেন, এত দূরত্ব করেন, এই প্রিন্টের জন্য এত টাইম সেট করেন, এত টাইমটা জ্বালান,
এত ওয়ার্ডের বাল্ব নেন। এটা আমি সব হেল্প করবো, যখন আপনি কাজে যাবেন বা স্টাডি করবেন তখন আমি আপনাদের বলবো এক্সেস বেশি নতুন করে নেওয়ার দরকার নেই বা করার দরকার নেই, প্রোগ্রাম সেট করার দরকার নেই, আপনারা নিজেরাই রেডি করতে পারবেন ম্যাক্সিমাম 1000 টাকার ভিতর, এটা কনফিডেন্স রাখুন। ওকে, এক্সপোজিং মেশিনের কাজ শেষ। এক্সপোজিং যখন করবেন তখন এক্সপোজিং করার পরে একটা ফ্রেমকে পার্মানেন্ট করতে হবে। কেন? এখান থেকে ওয়াশ করতে হবে, ওয়াশ করে পার্মানেন্ট এই জন্য করতে হবে কারণ আপনি কিছুদিন কাজ করার পরে এখানে সিনক্রেস হয়ে গেল, উঠে গেল না, তো এটা তো উঠবে না, যেখানে আমি কি করতে উঠবে না, কি জন্য উঠতেছে না, এর উপর হার্ডনার লাগানো হয়েছে। হার্ডনারের কাজ হচ্ছে কি এই ম্যাশ কাপড় এবং এই ফলোইং মালচনের সম্পর্ক মজবুত করে দেয়, দুটোকে অ্যাটাচ করে দেয়। এটা আর পরিষ্কার করা যাবে না। দেখুন পরিষ্কার করা যাবে না এটা ভুল, অবশ্যই ইম্পসিবল কিছু না, এভরিথিং ইজ পসিবল। পরিষ্কার করতে যে টাইমটা আপনি ওয়েস্টেজ করবেন ওই টাইমটার যে মূল্য ওর থেকে কম মূল্য দিয়ে আপনি আরেকটা নতুন ম্যাশ লাগাইতে পারবেন, বুঝতে পারছেন? জি, উঠাইতে পারবেন না এটা ভুল, অবশ্যই উঠাইতে পারবেন। সময় তবে লাগবে। কি হচ্ছে আপনি যখন শর্ট কোয়ান্টিটি করবেন, যখন 5 পিস 2 পিস 3 পিস তখন কি করবেন, আপনি হার্ডনার লাগানোর দরকার নেই। যখন আমি বেশি কোয়ান্টিটি করব তখন হার্ডনার ইউজ করব যাতে এটা আমার নষ্ট না হয়। Clear? মানে টাকাটাও যা আসলো কারণ পরে গেলেও তো সমস্যা নেই। না ওই ফ্রেমে কি করবেন, নেক্সট টাইমে আবার হচ্ছে ওই অল্প জায়গা উঠিয়ে অল্প জায়গায় আবার ই করে আরেকটা দিবেন। হার্ডনারটা ওই যখন টিএক্সএসটা লাগাবে ওই সাথে আগে হার্ডনারটার কাজ কি, হার্ডনারটা কি, এটা হার্ডনার একটা এক ধরনের তৈলাক্ত লিকুইড, এটা তেল, পানির মধ্যে একটা তেল হার্ডনার। এখন এর কাজ হচ্ছে কি এই যখন শর্টটা দেওয়ার পরে আপনি ক্লিয়ার করে ক্লিন করে এর উপর সুন্দর করে লাগাবেন তখন এই হার্ডনারটা এই ম্যাশের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, এই কোনোভাবে ছুটবে না। এখন আপনি চাচ্ছেন ছুটবেন, কিছুদিন পরে আপনি দুদিন করার পর আপনি চাচ্ছেন যে আপনি এর এই স্ক্রিনটা বাঁধা থাকবে, ম্যাশগুলো বাঁধা থাকবে, আমি শুধু এইখানে টিএক্সআরটা উঠাই আবার শর্ট দিব। তখন আপনি হার্ডনার যদি লাগাবেন না তাহলে এটা উঠাইতে আপনার কষ্ট হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, হার্ডনার লাগাবেন না, এমনি সিম্পল রাখবেন, এরপরে উঠিয়ে আবার ওইখানে আবার কি ব্যবস্থা? ব্লিচিং দিয়ে উঠাবেন, রিমুভার আছে ব্লিচিং দিয়ে উঠাবেন, ব্লিচিং দিয়ে উঠে যাবে। ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার নাম শুনছেন? এবং হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিয়াল ভাবে এর একটা কেমিক্যালও আছে রিমুভার, সেটাও পাবেন। এমনি নরমালি আমি বলে দিলাম ব্লিচিং দিয়ে তো উঠবে এবং এর জন্য কেমিক্যালও আছে আচ্ছা মানে এই যে আপনার টিএক্সএর উঠানোর জন্য রিমুভার। ওকে, ক্লিয়ার? হার্ডনারটা কি এই যে শর্টটা মানে এগুলি করার পরে হার্ডনারটা হ্যাঁ, ফাইনালি হার্ডনারটা লাগিয়ে এটা কেউ জায়গা মতো বসায় রংটা হাতটা বসায়। এটা শুধু টিএক্সএস না, টিএক্সএর সাথে আর কিছু মিশালে না টিএক্সআর তো আপনার হচ্ছে আপনার যখন দিব তাহলে এখানে কি পড়বে না? হ্যাঁ পড়বে, তাতে কোনো সমস্যা নেই। ওটা তো পানির মতো। পানির মতো, আমি তো বললাম পানির মতন একটা লিকুইড। আপনি যখন প্র্যাকটিক্যালে করতে যাবেন তখন এগুলো সব দেখাবে। হার্ডনার একটাই দুটা কাজ করবে, লালটাকে লালের জায়গায় বসায় দিবে, এটাকে এটার জায়গায় একদম টাইট করবে। হার্ডনারের কোনো কালার নাই, হার্ডনার পানি। তাই পানিটার কাজ হচ্ছে ও শুধু TXR কে মেডিসিন, এটা মেডিসিন, ট্রিটমেন্ট। ওটাকে হাত দিয়ে দেবো না নেকড়া নেকড়া দিয়ে দিবেন, হাতে দিবেন, যা দিয়ে কোনো প্রবলেম নেই। হাত দিয়ে তো নেকড়া দিয়ে ই করে। আপনি যখন প্র্যাকটিক্যালে করবেন এগুলো সব দেখাবে আপনাকে কিভাবে লাগাবেন। আমার স্ক্রিনটা রেডি, এখন ফাইনালি প্রিন্ট করব। এখন প্রিন্ট করব যে টেবিলে প্রথমে আমার মেজারমেন্ট করছি, আমি মেজারমেন্টে ভুল হতেই পারে, ধরে নিন ভুল হয়েছে বা প্রবলেম হয়েছে, ফাইনালি প্রিন্ট করার আগে ওইটা সেট করতে হবে। এখন টেবিলে প্রথম স্ক্রিনটা আপনি সেট করবেন, করে আপনি গুঁড়ো আছে, ময়দার গুঁড়ো আছে বা আটার গুঁড়ো আছে, এই কিছু দিয়ে আপনি দিবেন উপরে, ম্যাশের উপরে গুঁড়াটা দিয়ে বরিক আছে, আপনি এর উপর বসলেন, বসলে এই প্রিন্টার সাপ পড়ে গেল, সাপ পড়ে গেল না। মনে করেন নাইকির আসছে, মনে করেন নাইকি একটা ফ্রেমে আছে, এইটা একটা ফ্রেমে আছে। ওকে, বুঝতে পারছেন? এই নাইকির এই পজিশনে এটা গেছে। প্রথম নাইকি ফ্রেমটা দিয়ে আপনি সাপ দিলেন, এই টিক নাই, শুধু নাইকি পড়ছে। ওকে, এখন দ্বিতীয় ফ্রেমটা সেম পজিশনে বসানো দেখলেন এটা লুজ দিবেন, এটা লুজ দিবেন, লুজ দিয়ে বসিয়ে দেখলেন যে আমার এইখানে যে লক আছে এই লকে মিশিয়ে দ্বিতীয় ফ্রেম এতটুকু গ্যাবে আছে, গ্যাবে এসে ওই ডিজাইন মিলিয়েছে। মানে আপনি ইনিশিয়ালি ডিজাইনটা এই নাইকির সাথে মিলাবেন, দ্বিতীয় ফ্রেমটা ঠিকটা ওই জায়গায় মিলাবেন, মিলিয়ে দেখবেন যে আমার এই টেবিলের সাথে ফ্রেমের সম্পর্ক কি, সেই সম্পর্কটাকে সেট করবেন। মানে ইনিশিয়াল প্রথম ফ্রেম তো ইনিশিয়ালি আছে, আপনি ব্রিক মেরে আছে মার্কিং করবেন। হ্যাঁ, আর ওই প্রথম ফ্রেমের সাথে, কারণ ওটা তো উচ্চনিচ দ্বিতীয়টা আমার তো এদিকে ওদিকে হইতে পারে, কারণ ডিজাইন ভুল হতে পারে, ডিজাইন আমার ভুল হতে পারে। দ্বিতীয় ম্যাক্সিমাম যেভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ বলতেছি ভুল হওয়ার ওয়ে নাই, তারপরেও আমি প্রোডাকশনের আগে চেক তো করতে হবে ঠিক আছে কিনা। প্রথমটা তো আমার বসলো, কিন্তু সেকেন্ডটা আমার সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওটা আমার ডান বাম পাঁচ হবে। কালার হলে পাঁচটা সেম ভাবে আপনার স্টেপ বাই স্টেপ মিলাইতে হবে। এখন দ্বিতীয় ফ্রেমটা আপনি মিলানোর জন্য আপনি
এইগুলো লুজ দিবেন, লুজ দিয়ে আপনি ওই প্রথম প্লেনের ডিজাইনের উপর দিতে হবে। ইনিশিয়ালি এরকম করে সেট করবেন, এরকম করে সেট করবেন, মনে করেন এই জায়গা সেট হলো। সেট হওয়ার পরে দেখলেন যে এই টেবিলের লকের সাথে এতটুকু দূর আছে, লুজ দিয়ে কাছে নিয়ে আসেন। তার মানে আপনি ফ্রেমটাকে লেফট রাইট করতে পারতেছেন, সরি লেফট রাইট করতে পারতেছেন, প্লাস আপ ডাউন টপ বটম করতেছেন, আপ ডাউন করতে পারছেন। আপ ডাউন করার জন্য এই দুটো লেফট রাইট, মানে আপনার ফাংশনটা বুঝতে পারছেন। এটা টোটালি ছিল স্ক্রিন মেকিং এর একটা প্রসেস, যে স্ক্রিনটা আউটপুট থেকে শুরু করে একটা ডিজাইন শর্ট দিয়ে ফাইনালি প্রিন্ট অ্যাবিলিটিতে টেবিলের সাথে, টেবিল মানে যে প্লেসে আপনি প্রিন্ট করবেন, ওকে, কিভাবে বসাবেন এই প্রসেসটা ক্লিয়ার বস? এটা ক্লিয়ার? আরেকটু চেক দেবো আমি কি ঘড়ির পাউডার এটা যে কোনো কিছু দিয়ে, আমি ইনিশিয়ালি আমি তরকারি আপনাকে বলতেছি, যে কোনো গুঁড়া দিয়ে আপনি প্রিন্টও করতে পারেন, কেমিক্যাল দিয়ে প্রিন্টই করেন। ওই মানে রিজেক্ট রিজেক্ট কোনো কাপড় ওই যে ইয়ে আছে না আপনার, ওই যে এক্সরে বোর্ডের সাদা বোর্ডগুলো ওদের মধ্যে করে আপনি ইয়ে করতে পারবেন, মেজারমেন্ট করতে পারবেন। ওগুলোর মধ্যে মেজারমেন্ট করা যাবে না। ব্যাপারটা হচ্ছে কি, আরে ঘামাচির পাউডার মেন পার্টটাই আছে এটা, এটাই আপনি যদি একদম সাকসেস ভাবে এই প্র্যাকটিক্যালি ডেভেলপ করে ফেলতে পারেন, তাহলে মনে করেন আপনি হচ্ছে পরবর্তী স্টেপগুলো কেমিক্যাল স্টেজ, প্রিন্টিং, এগুলো সব প্র্যাকটিস বস। আর প্র্যাকটিস করার জন্য সূত্র জানলে আর প্রোডাক্ট যদি সামনে থাকে না, আমি যদি থাকি তাহলে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এখন আমি একটু কেমিক্যালে চলে আসি, ওকে। এখন আমরা প্রিন্ট করব। সো ম্যাক্সিমাম আমাদের সোসাইটিতে আসলে 3 টাইপের প্রিন্ট বেশি চলে। একটা হচ্ছে পিগমেন্ট, পিগমেন্ট হচ্ছে নো ফিল, মানে কোনো ফিল নাই, পিগমেন্ট মানে একবার সফট, একবার সফট। পিগমেন্ট এটা হাতে আসবে না, আসবে না। এই পিগমেন্ট প্রিন্ট কেন করে, যে আপনার যে প্রোডাক্টের উপর প্রিন্ট করবে অল ওভার কাজের জন্য, অর্থাৎ শাড়ি, 3 পিস বাট টি শার্টে আছে ফুল বডিতে পিগমেন্ট প্রিন্ট করছে, যে এটা হচ্ছে রাবার প্রিন্ট করলে একটু ই হয়ে যাচ্ছে, এটা রাবার হাতে বাজে, এটা রাবার প্রিন্ট না, এটা রাবার প্রিন্ট, এটা রাবার প্রিন্ট। সো রাবার প্রিন্টে কি হচ্ছে আপনার বাঁচতেছে ফিল, ফিল হচ্ছে এবং একটু থিকনেস হইছে। সো এই পুরো বডিটা যদি রাবার করতে তাহলে ওয়েট বেড়ে যেত, সো কাস্টমাইজ হতো না, কাস্টমার স্যাটিসফ্যাকশন হতো না। সো কখন আপনি পিগমেন্টে যাবেন, কখন রাবারে যাবেন, কখনো প্লাস্টিসলে যাবেন, সেটা ডিপেন্ড করবে আপনার রুচির উপর এবং কোন প্রোডাক্টে প্রিন্ট করবেন তার উপর। ক্লিয়ার? এগুলো হচ্ছে মানে যখন আপনি প্রোডাকশনে যাবেন তখনই আপনাকে এক্সপেরিয়েন্স এমনি চলে আসবে, জিনিসটা চলে আসবে। এখন আমি 3টা প্রিন্ট নিয়ে ডিসকাশন করতেছি, যে 3টা প্রিন্ট আমরা অ্যাভেলেবেল করব, বাকিটা আমি আছে পরে ডিসকাশন করতেছি। ইম্পর্টেন্ট 3টা নিয়ে একটু ডিসকাশন করি। একটা হচ্ছে ফিলগুলো দেখেন, আমি নো ফিল, নো ফিল, পিগমেন্ট এবং রাবার এই দুটোই আছে ওয়াটার বেস। রাবারটা হচ্ছে এই যে এই ফিল, রাবারের ফিলটা একটু দেখুন, রাবারে এই ফিল হবে, সে রেড হতে পারে, ইয়েলো হতে পারে, ব্ল্যাক হতে পারে, হ্যাঁ, বাট ফিলটা হচ্ছে এই রাবার ফিল। প্লাস্টিসলের ফিল এরকম হবে, হ্যাঁ এরকম হবে। প্লাস্টিসল হচ্ছে অয়েল বেস, তৈলাক্ত, রাবারটা আছে ওয়াটার বেস, পানি। একটা আরেকটা যোগ করেন গ্লিটার, তাও ভালো লাগে। শুধুমাত্র গ্লিটার না, আমি আরো 16টা প্রিন্ট নিয়ে ডিসকাশন করব, বাট এই 3টা আগে বোঝানোর পরে তাহলে কি হবে, এর সাথে সিমিলারিটি আছে, এই জন্য বুঝাইতে সুবিধা হবে। এই শেপটা কি স্কিনে আনা? রাবার রাবার হ্যাঁ, এই যে এই ইনস্ট্যান্ট তো রাবার প্রিন্ট করতেছে, এখন এর প্লেসটার উপর রাবার, এই যে প্রিন্ট গুলো করতেছে এটা রাবার, হ্যাঁ এই যে যেখানে যে কালার একটা ভ্যারিয়েশন পাবো, একটা ভ্যারিয়েশন গোলাপি থেকে আকাশিতে আসছে, কিভাবে আসছে? কিভাবে আসছে? এটা হচ্ছে ডিজাইনের ফাংশন, অর্থাৎ একই ডিজাইনই কোথাও সলিড থাকবে, কোথাও হচ্ছে ডটে চলে যাবে, মানে একই কালার। হ্যাঁ সলিড থাকবে, দ্বিতীয় ফ্রেমে এসে ওটা আরেকটা কালার বসবে। মনে করেন সেটা দিয়েই বোঝায়। এটা কি আছে, সলিড আছে না এখানে, সলিড, জি এখানে ধরে নেন এরকম ডট আছে, হ্যাঁ মানে এই ডিজাইনটাই আপনি এই যে এটা কি ম্যাজেন্ডা কালার, এই ম্যাজেন্ডা কালার পুরো স্ক্রিনে যতটুক আছে ততটুক ফিল্টার করে স্ক্রিনে বের করে নিয়ে আসবে, এটা মেশিনেই করবে, ডিজাইনার করবে, ডিজাইনার ফাংশন আপনার ফাংশন। আচ্ছা আচ্ছা এটা যখন এই যে ফিল্মে ব্ল্যাকে নিয়ে আসবে, সেটা হচ্ছে স্ক্রিনে করলে এটা এইরকম প্রিন্ট করলে এরকম হতেই পারে। এখানে কয়টা কালার আছে, মেজেন্টা কালার আছে, এই গ্রিন একটা কালার আছে, এই আর ব্ল্যাক একটা কালার আছে, 3টা কালার ধরে। এই ব্ল্যাকটা কোথাও সলিড আছে, কোথাও ডটে আছে, তার মানে আপনার ডিজাইনটাই ওরকম ভাবে চলে আসছে। ক্লিয়ার? আমি এটা সলিড ডিজাইন, এই যে এই ডিজাইনটাই দেখেন, এখানে কি হয়েছে, ডিজাইনে কোথাও সলিড ছিল, কখনো ডটে ছিল, তাই না? ক্লিয়ার? ডিজাইনটি ডিজাইন মানে এখানে 4টা কালারের প্রিন্ট করা হয়েছে।
হ্যাঁ 4টা ফ্রেমে। 4টা না আরো আছে, ইয়েলো আছে, আমি পরে বলতেছি। এখানে ডিজাইনে যেখানে যেখানে ব্ল্যাক আছে, যা আছে আপনার স্ক্রিনও তাই উঠবে আর প্রিন্ট করলে তাই পাস হবে। 3D যে বলে একটা কথা, 3D যে বলে প্রিন্ট, ওটা ওই স্ক্রিনে যা আছে ওইভাবে উঠে যাবে। 3D র অনেক ইয়া আছে, কনসেপ্ট আছে 3D নিয়ে, আমি স্পেশাল ডিসকাশন করতেছি পরে, আর ডেফিনেটলি ইসে রাখেন, আমি এটা ক্লোজ করি। ওকে, 3D কনসেপ্ট আছে। 3D করার জন্য কেমিক্যাল আলাদা লাগে, মানে অন্য টাইপের কেমিক্যাল লাগে, যে 3D ফিল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ফিল 3D feel হয়। আমি সেটাই বলতেছি। This is the সেটা কি- printing process is same. সেটা কি Printing process is same. কিন্তু ফিল হবে। জেল করুন, 3D করুন, এই যে জেল, হ্যাঁ সিলিকন জেল। তো আমি যেখানে ছিলাম আছে প্রিন্ট আছে, হ্যাঁ, তিন হ্যাঁ। কোয়ালিটির এই সবচেয়ে তিন বেশি হয় রাবার প্রিন্ট নিয়ে আমি একটু আলোচনা করি। রাবার প্রিন্ট, তো রাবার প্রিন্টের ফিল আপনি বুঝতেই পারছেন, এটা রাবার প্রিন্ট, ম্যাক্সিমাম রাবার প্রিন্ট হবে। রাবার প্রিন্ট হতে পারে রেড, হতে পারে ইয়েলো, হতে পারে ব্ল্যাক, হতে পারে যেটাই হোয়াট এভার ইট ইজ। সো রাবার প্রিন্ট করার জন্য আপনার কি কি কেমিক্যাল, সরি পিগমেন্ট, নো ফিল নো আচ্ছা, পিগমেন্ট আর রাবারটা এখনই শেষ করি। পিগমেন্ট আর রাবার আছে বড় ভাই আর ছোট ভাই, অর্থাৎ রাবারটা আছে ওয়াটার বেস, ওয়াটার এখন বেস ওইটাকে রাবারটাকে পাতলা করলে পিগমেন্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা একই জিনিস, এটা একটু পাতলা আর এটা একটু ঘন ঘন, এই পাতলা করার জন্য এই যে আসতেছে, আমি এখনই করতেছি পাতলা। রাবার হোয়াইট নামে একটা পেস্ট আছে, রাবার হোয়াইট। আমরা এখন রাবার প্রিন্ট করবো। রাবার প্রিন্ট করার জন্য কি কি কেমিক্যাল দরকার? রাবার ক্লিয়ার, এটা ওটা পেস্ট। এরপর সব নোটে আছে, সব নোটে আছে রাবার হোয়াইট, রাবার ক্লিয়ার। এরপর আপনার বাইন্ডার। বাইন্ডারের কাজ হচ্ছে পাতলা করা, অর্থাৎ কাজ করতে করতে যখন আপনি জমে যাবে তখন পাতলা করে পাতলা দিবেন। করতে এই বাইন্ডারের কাজ হচ্ছে এই রূপিয়া। এই রূপে বাইন্ডার বেশি করে দিয়ে কালারটাকে পাতলা করে আবার দিতে। এই পিগমেন্টের জন্য আলাদাভাবে মার্কেটে পেস্ট আছে, পিগমেন্ট পেস্ট, অথবা নিজেও তৈরি করতে পারবেন। টিজি গাম এবং ওটার মধ্যে আমি পাউডার কালার মিশিয়ে পাউডার কালার না, লিকুইড কালার, বেসিক কালার মিশিয়ে সেই কালারে নিয়ে আসতে পিজি গাম আর টিজি গাম বাইন্ডার। বাইন্ডার। আমি ওই সবগুলো নোট আছে, আমি আচ্ছা, স্টেপ আচ্ছা। বলবো। বাইন্ড রাবার হোয়াইট, রাবার ক্লিয়ার, বাইন্ডার। এখন হচ্ছে ফিক্সার অথবা অক্সাল। এটার কাজ হচ্ছে আপনার প্রিন্টের লংজিভিটি, অর্থাৎ টানলে ফাটবে না, ওয়াশে উঠবে না, ওয়াশ গ্যারান্টি। এটা 1 to 2%, 1 থেকে 2% করে ইউজ করতে হবে এর উপর, যে 100 গ্রাম কেমিক্যালে 2 গ্রাম হচ্ছে 2 ফোঁটা। এরপর লাগবে বেসিক কালার। বেসিক কালার রেড হতে পারে, ইয়েলো হতে পারে, কালার লিকুইড। লিকুইড বেসিক কালার দিতে হলে আপনি সাধারণত 8% রাবার এসে পিগমেন্টের 6 to 8%। এখন 8% মানে কি, যে একটা কালার তৈরি করার জন্য, ফর এক্সাম্পল খয়েরি কালার তৈরি করবেন রাবারে, খয়েরি কালার তৈরি করার জন্য 8% লাগবে না। না একটু শেষ করি। খয়েরি কালার তৈরি করার জন্য আপনার কি কি দরকার? ব্ল্যাক এবং রেডের শেডেই খয়েরি, তার মানে খয়েরি কালারে ব্ল্যাক কম আছে, রেড বেশি আছে। সেখানে 8% ভিতর 6 আছে রেড হবে, 2% ব্ল্যাক, ব্ল্যাক হবে এইভাবে 8%। ওকে, 8-6। এবং এটা আমি বলতেছি 8% 6%, বাট আপনি ইনিশিয়ালি কাজের জন্য কোয়ালিটি, মানে লুকিং এর উপর আপনার কত আরো শেড আসবে কিনা বা আরো কি দেয়া লাগবে কিনা। তখন আবার আপ ডাউন মানে করা যাবে। এখন রাবারের কিছু প্রিন্ট কালার নিয়ে আমি ডিসকাশন। রাবার হোয়াইট, ধরে নিন আপনি রাবারের সাদা কালার বানাবেন, রাবার হোয়াইট কালার বানাবেন, তাহলে পার্সেন্টেজটা কি হবে সেটা নোটে আছে, যে রাবার হোয়াইটটা মূলত হোয়াইট কালারের জন্য। রাবারের যে প্রিন্টগুলো হোয়াইট আছে, এই যে হোয়াইট কালার, এই কালারটাই হচ্ছে রাবার হোয়াইট। এখন এই কালারের সাথে আপনি কি করতেছেন, এই রাবার হোয়াইট মনে করেন আপনার 90% বা 88% আপনি দিতে হবে। এর ভিতর আবার রাবার ক্লিয়ার দিতে হবে হচ্ছে 10% থেকে 12% ক্লিয়ারটা দিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার দিতে হবে। আসলে অনেক সময় দেখা যাচ্ছে রাবার হোয়াইটের আছে শেড একটু চেঞ্জ করতে হবে, বা 100% রাবার দিয়েও করতে পারবেন। কিছু কিছু কেমিক্যাল আছে 100% রাবার হোয়াইট দিয়ে টানতে পারবেন সাদা কালারের জন্য, ক্লিয়ার মিক্স করার দরকার নেই, ফিক্সার মিক্স। কিছু কেমিক্যালে ফিক্সার মিক্স করাই লাগে না। ভালো ভালো ব্র্যান্ডের আমি কাজ করছি, ইটালিয়ান এফটানোভার কেমিক্যাল নিয়ে কাজ করছি মার্কেটে। সো এই কেমিক্যালে ফিক্সার লাগে, রাবার ফিক্সার লাগে। সো অটোমেটিক ফিক্সার একটা এটা কালারটাকে ইয়া করে আপনার পাতলা করে। শুনুন, ফিক্সারের একটা ডিসঅ্যাডভান্টেজ বলতেছি, সেটা হচ্ছে কি, আপনারা যে কাজগুলো করবেন সে কাজে আসলে ফিক্সারটা মিক্স করে রাখবেন না, তাহলে ফিক্সারটা মিক্স করলে কেমিক্যাল নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। সো ফিক্সারটা ফাইনালি স্কিনে দেওয়ার পরে মিক্স করবে হালকা এক ফোঁটা দিয়ে। বুঝতে পারছেন ফিক্সা এবং অক্সা পার্থক্য কি? পার্থক্যটা কোন কাজে? দুইটাই একই কাজের জন্য, একই ওয়াশ। দেখেন কিসের
টেস্ট আছে, রাবিং টেস্ট আছে, ওয়াশ ফার্স্ট টেস্ট আছে। রাবিং টেস্ট এমন একটা কাজ যেখানে একটা মেশিনে পানি নিয়ে একটা ওয়েস্ট, রাবিং টেস্টে আবার দুইটা পার্ট আছে, একটা ওয়েট আর একটা ড্রাই। সো ওই যে প্রিন্ট হয়েছে এর উপর মেশিনে আছে পানি দিয়ে এরকম ঘষে দেখে ব্লিডিং হয়েছে কিনা, রাবিং টেস্ট। সো রাবিং টেস্ট আছে, ওয়াশ ফার্স্ট টেস্ট মানে 10 বার গরম জলে ডিটারজেন্ট দিয়ে মেশিন দিয়ে ধোয়, 10 বার কোনো কালার ব্লিডিং হয়েছে। সো এইসব বায়ারের ইগুলো যেমন কেমিক্যালের ভিতর টিডিএস নোট আছে, টেকনিক্যাল ডাটা শিট, টিডিএস টেকনিক্যাল ডাটা শিট, এমএসডিএস ম্যাটেরিয়াল ডাটা শিট আছে। সো এইসব শিটে লেখা থাকে যে কত টাইম ওয়াশ করা যাবে, কত টাইম কী করা লাগবে। সো ফিক্সার এমন একটা জিনিস যে ফিক্সার একটা এমন একটা অ্যাক্টিভেটর যে এটা দিলে আছে এটাকে মজবুত করতেছে ফেব্রিক্সের সাথে। সো ফিক্সার আর অক্সাল হচ্ছে একটা দামি প্রোডাক্ট, একটা কম দামি প্রোডাক্ট, একটা একটু কোয়ালিটি, একটা কম কোয়ালিটি, এটাই। তো ফিক্সার কিছু কিছু বায়ার অ্যাপ্রুভাল করে দিয়ে আমার ফিক্সার ইউজ করতে হবে, বড় বড় বায়ার, যে ফিক্সারের এই কোয়ালিটি, কারণ এরা পরবর্তী ইফেক্ট নিয়েও চিন্তা করে যে 2 বছর পরে এর ইফেক্ট কী হতে পারে, হ্যাঁ, বা ইনস্ট্যান্ট ইফেক্ট কী হতে পারে, সেটা বায়ার চুজ করবে এবং কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। বাট আপনারা এখন অক্সাল নিলেও কোনো ক্ষতি নেই, অক্সাল একটি কোম্পানি, অক্সাল ইউজ অবজারটা কম কিন্তু কাজ একই কাজে একই কাজ বলবো না, একই কাজ সিমিলারিটি। যেমন হচ্ছে আপনার ফটোইমালশনের টিএক্সআর, ফটোইমাল আছে টিএক্সআর, সোনারকর, এরকম ব্যাপারটা। হ্যাঁ, এখন রাবার প্রিন্টে আপনি যখন রাবার হোয়াইট মিক্সিং করতেছেন তখন রাবার হোয়াইট আপনি এত পার্সেন্ট দিলেন, ক্লিয়ার লাগলে দিলেন, না দিলেন, এরপরে টিক্সার দিলেন 2% দিলে আপনার রাবার হোয়াইট হয়ে যাচ্ছে। ওকে, এরপর যখন আপনি কালারে আসবেন, অর্থাৎ রাবার গ্রেডে আসতেছেন, রেড কালার নোটও দেওয়া আছে, তারপর আমি এক্সপ্লেইন করি। রাবার রেড করার জন্য আপনার এই হোয়াইটটা তো সারার জন্য এটাকে সরা নাই, ক্লিয়ারটা একটা এমন একটা পেস্ট যে কোনো কালার তৈরি করার সহকারী মানে সাপোর্টার একটা কেমিক্যাল পেস্ট। কারণ আপনি লাল বানাবেন না নীল বানাবেন সেটা লিকুইড, হ্যাঁ, সেই লিকুইডটা ডাইরেক্ট স্ক্রিন থেকে টানতে পারবেন না, এর জন্য তো আপনার সহকারী পেস্ট লাগে, সেটা হচ্ছে ক্লিয়ারের নিজস্ব কোনো রং নাই, যে কালার সেই কালার ক্লিয়ারটা অল টাইমই লাগবে সবকিছুর সাথে, যে কোনো কালারের জন্য, যে কোনো কালারের। এখন ক্লিয়ারটা এখানে আপনার ম্যাক্সিমাম রাখবেন 100%, 100%। 100 গ্রাম ক্লিয়ারের ভিতর আপনি 8 গ্রাম বেসিক কালার ঢুকাবেন, 2 গ্রাম কালার দিলেন বেসিক কালার। আচ্ছা, বেসিক কালার আমি এখন রেড করতেছি, রেড দেবেন বেসিক, কালো করলে কালো দিবেন, ইয়েলো করলে ইয়েলো করবেন। এখন যদি মাঝামাঝি কিছু হয়, কালো আর মাঝামাঝি হয়, দুটো মিশিয়ে দিবেন। এখন এইটা আমি একটু ক্লিয়ার করি যে কালার কিভাবে আনবেন, কারণ কোন কালারের সাথে কোন কালার টাচ করলে কোন কালার আসবে, এই যে এনায় তো অনেক দিন ধরে শিখেছে, 5-6 বছর ধরে কালার মাস্টার। সো আপনারা এত এই অল্প টাইমে পারবে না, বাট আপনাদের একটা সফটওয়্যার বা কিছু ইনফরমেশন হেল্প করবে। যেমন আজকে আপনি গুগলে যদি সার্চ দেন প্যান্টোল কালার কোড পাবেন, বিভিন্ন প্রত্যেকটা কালারে একটা করে কোড আছে। তো এই কোডগুলো নিয়ে আপনি দেখতে পারেন, সফটওয়্যার আছে। ইভেন আপনি গ্রাফিক্স ডিজাইন বা কালারের এমন একটা কোড আছে, কার্সার রাখলেও দেখা যায় কী কী কালার আছে পাশে, সেইভাবে মিক্সিং করতে পারেন। আর সেকেন্ড কীভাবে মিক্সিং করতে পারেন, ফোন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়, ফোন দিয়ে আমরা বলে দিচ্ছি এটা এত পার্সেন্ট, এটা আপনার সামনে রাবার হোয়াইট আছে, ক্লিয়ার আছে, বাইন্ডার আছে, ফিক্সার আছে, বেসিক কালার রেড, ইয়েলো, ব্লু সব আছে। এখন আমার ফোন দেন দাদা এটা বানাবো, আমি বলবো এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, আমি বলি কি আমার লোক বলুক, যেই বলুক। এটা কখন করবেন, যখন আপনি প্রবলেমে পড়ছেন। আচ্ছা, মেজার করার জন্য খুবই সহজ একটা পদ্ধতি আছে। আপনার একটা মেজারমেন্ট, একটা মেশিন নেবেন, অল্প দামি ডিজিটাল। এখন একটা বাটি নেবেন, বাটির প্রথমে দিবেন 0 করে দেন, 0 হয়ে গেল। এরপরে আপনি 100 গ্রাম কেমিক্যাল বানাবেন, 100 গ্রাম ভালো 100 গ্রাম দেন বা 1 কেজি বানাবেন। 1 কেজি যখন এখানে 1000 গ্রাম হয়ে গেল, তখন মনে করেন যে ওইটা দিলেন না রাবার হোয়াইট, এখন 0 করেন, আবার 0 করেন, 0 করলে আবার 0 হয়ে যাচ্ছে। এখন কি করে 1 কেজিতে আপনি 8 গ্রাম দেবেন। এখন লিকুইড কালার ঢালেন, যখনই 8 আসবে তখন 8 গ্রাম হয়ে গেল, 0 করে দেন। এখন ফিক্সার দেবেন 2 গ্রাম, 0 করে দেওয়ার পর ফিক্সার। বুঝতে পারছেন পদ্ধতিটা? ইজি হয়ে জানতে পেরেছেন, ক্লিয়ার তো? ভালো তো সিস্টেম নাকি? দেখুন, প্রথমত এত মেজারমেন্ট করার দরকার নেই। ইনিশিয়ালি আপনারা একটা সিস্টেমে যাবেন, এরপর আস্তে আস্তে যখন একটা বাইরের ভালো ভালো কোয়ালিটির কাজ করবেন, শেড মিলাবেন বা একদম এক্স্যাক্টলি করবেন। কারণ আজকে আপনাকে বাংলাদেশ থেকে যে ডিজাইনটা দিচ্ছে, সে আপনাকে সলিড তো আর
স্যাম্পল দিচ্ছে না, তাই না? সে আপনাকে কম্পিউটারে বা মোবাইলে দিচ্ছে। সো তখন আপনার পিসির যে রেজুলেশন, সেই রেজুলেশনের জন্য কালার শেড চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো আপনি কী করে 100% আনবেন? এটা ইম্পসিবল। তো কাছাকাছি কিছু কাছাকাছি করতে করতে একসময় একদম 100% হয়ে যাবে। ওকে, সো রাবারটা কি বুঝতে পারছেন? এবং রাবারটাকে পিগমেন্ট করার জন্য বাইন্ডার বা অন্য ফর্মুলায় পাতলা করলে পিগমেন্ট প্রিন্ট করতে। সো রাবারের এটা বেশি চলে। এই প্রিন্টগুলো আসলে এইভাবে করতে, এখন লাল করেন, নীল করেন, ইয়েলো করেন, সেটার আলাদা ফর্মেট আছে। আপনি প্র্যাকটিক্যালে তো বুঝবেন, আপনাদের অনেকগুলো কালার দেখাবে এবং বাকিটা আমি পরে করবো। আমি এখন প্লাস্টিসলে চলে যাবো, এই প্রিন্টে চলে যাবো। ফিক্সাল আর এটা দুটো একই বলে বলছিলাম না? ফিক্সার আর অক্সালের কাজ একই, সিমিলারিটি, দুইটা ব্র্যান্ড। আপনি যে কোনো একটা জিনিস নিতেই ক্লিয়ারের পারেন। কাজটা কি জানেন? ক্লিয়ার হচ্ছে সাপোর্টার। যখন আপনি লাল নীল করবেন, হ্যাঁ, তখন হচ্ছে আপনার তেমন একটা পেস্ট লাগে। হ্যাঁ, আমি আপনাদের ভাষায় বুঝাচ্ছি, কিন্তু আপনাদের ভাষায় বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটার কাজ কি। ওকে, ক্লিয়ারটা আপনি যখন রাবার প্রিন্ট করছেন, রাবারের তো ফিল তো আনা লাগবে না। এখন রাবার ক্লিয়ার, এটা ক্লিয়ারের ফিল। এখন আপনার লাল প্রিন্ট করতে হবে বা কালো প্রিন্ট করতে হবে। এখন কালো ফিলটা কই আনবে? ক্লিয়ার আর কালো কালার মিক্স করলে কালো রাবারের ফিলটা চলে আসবে। এটা আছে ক্লিয়ারের কাজ, বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে কি লিকুইড কালার, লাল আছে, নীল আছে, লিকুইড আলতার মতো। এখন এই আলতা কালারটা কি স্ক্রিনের ভিতর দিয়ে টানলে প্রিন্ট হবে না, এটাকে একটা স্নো টাইপের পেস্ট তৈরি করতে হবে। এখন এই পেস্টটা হচ্ছে ক্লিয়ার। ওই ক্লিয়ারের সাথে কালারটা মিলিয়ে প্র্যাকটিক্যাল যখন করবেন তখন হচ্ছে সব বুঝতে পারবেন। আচ্ছা, আমি প্লাস্টিসল আসতেছি। প্লাস্টিসলটা এমন একটা, এগুলি মিক্সিং এর সময় কতটুকু, মানে কত সময় ধরে মিক্সিং করবেন? আপনি 1 ঘন্টা ধরে মিক্সিং করতে পারেন, 2 ঘন্টা ধরে মিক্সিং করতে পারবেন, নষ্ট হবে না, সমস্যা নেই। ফিক্সার নরমালি কতক্ষণে হয়ে যায়? ও এটা বানাইতে না, এই কালারটা মিক্সিং করতে, হ্যাঁ, মানে এটা রেড করলে সবকিছু এটা তো আপনি 5 সেকেন্ডের ভিতরে দিতে পারেন, 5 সেকেন্ডে হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। দুইটা কালার মিক্সিং, এটা এরকম না যে এত সময় পরে শেড আসবে, নো। বুঝতে পারছি। আপনার তো রিয়েলিটি যে লাল আর নীল মিক্স করে সাথে সাথে হয়ে যাবে, এখানে তো আর কোনো রকেট সায়েন্স নাই না। আচ্ছা, নেক্সট আমি প্লাস্টিসলে আসি। প্লাস্টিসলটা অয়েল বেস, ওটা ছিল ওয়াটার বেস। ওয়াটার বেসে কিছু প্রবলেম আছে, স্কিন ফাস্ট ড্রাই হয়ে যাবে, বারবার ওয়াশ করতে হবে। আমার ছোট ভাই বললেন ওটা, তাহলে ওটার সাথে ওটাই জানে পিগমেন্ট, হ্যাঁ, তাহলে শেষ হয় তারপর পিগমেন্ট নিয়ে তো কথা বললাম। পিগমেন্ট এমন একটা জিনিস যে ওয়াটার বেস, আপনার কিছু কিছু কাজের জন্য পিগমেন্ট করতে হবে। অল ওভারের কাজ, গেঞ্জি, শাড়ি, 3 পিস পিগমেন্ট করবেন, এবং পিগমেন্ট করছে এটাও ওয়াটার বেস। পিগমেন্ট করার জন্য কেমিক্যালটাকে পাতলা করবেন, এবং পাতলা করার জন্য একটা ফর্ম আছে, ডাইরেক্ট রাবারটাকে বাইন্ডার দিয়ে পাতলা করেন, অথবা মার্কেটে পিগমেন্ট পেস্ট আছে ডাইরেক্ট, সেটা নিয়েও তার ভিতর কেমিক্যাল মিক্স করতে পারেন, অথবা আপনি নিজে বানায় নিতে পারেন ওই ইয়া দিয়ে। আচ্ছা, আপনার পিজি গাম আর আছে, বাইন্ডার দিয়ে বানায় নিতে পারেন, পেস্ট বানায়। অনেক ফর্মুলা আছে, সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলবো। এখন পিগমেন্ট গেল, রাবার গেল, এখন প্লাস্টিসল। এখন প্লাস্টিসলের থিকনেস আপনি বিভিন্ন টাইপের করতে পারেন। জাস্ট এর ফিল্ডে প্লাস্টিসলের হিট প্রেস লাগে ফাইনালি, কারণ এটা অয়েল বেস, এর ভিতর থেকে তেল বের করে দিতে হয় এবং উপরে সলিড করতে হয়, যেমন এর যে ফিনিশিংটা। প্লাস্টিসলের আর একটা ডিজাইন ছিল না, এই যে গুচির। এখন প্লাস্টিসলের জন্য কি কি কেমিক্যাল লাগে সেটা আপনার লাগবে, প্র্যাকটিস করতেছে আপনার এখানে। প্লাস্টিসলের জন্য, প্লাস্টিসল সংক্ষেপে পিসল বলে। ওকে, প্লাস্টিসল ক্লিয়ার আছে, ক্লিয়ার। হ্যাঁ, প্লাস্টিসল অয়েল আছে, এবং প্লাস্টিসল ডাইরেক্ট কালার, সেটা হতে পারে হোয়াইট, রেড, ব্ল্যাক, ইয়েলো। হ্যাঁ, কালার আলাদা, এটা মিক্স করা লাগবে না, আলাদা আছে, এবং প্রসেসও আছে, সিএমওয়াই আছে। এখন আপনি যে কালার করবেন সেই কালারটাই তো প্রিন্ট করবেন না। হ্যাঁ, আর অয়েলটার কাজ হচ্ছে মাঝে মাঝে পাতলা করার জন্য লাগছে। অয়েলের জায়গায় অয়েলটার জন্য ইউজ করতে পারলে কোনো সমস্যা নেই, কারণ বায়ার এটা চেক করতেছে না। ওকে, একই কাজ। সো প্লাস্টিসলের এই হাই ডেন্সিটি করার জন্য আসলে নিচে ক্লিয়ার মেরে বেস উঁচু করে নেয়। এর কারণ হচ্ছে কি, এই র কালারটা যেমন ব্লু, রেড, এই কালারগুলোর দাম একটু বেশি। হ্যাঁ, যেমন 500, 700, হ্যাঁ বিভিন্ন, বাট ক্লিয়ারটার দাম অনেক কম। এখন ক্লিয়ারে কি করতেছে, ক্লিয়ারে আপনার এরকম একটা উঁচু ফিল এনে দিচ্ছে, প্রথম মেরে নেয়, এরপর ফাইনালে গিয়ে আপনি র কালারটা কাটবেন।
এটা আছে অনেক প্রোডাকশনের জন্য ফিক্স বোর্ড। হ্যাঁ, আর এটা উঁচু করার জন্য ওই যে ওখানে উচ্চ আপ কন্টাক্ট করেন অথবা আপনি বারবার টানেন, বারবার টানেন শুকান এবং ফাইনালি এটাকে হিট প্রেস করেন। হিট প্রেসের জন্য আপনার 160 টেম্পারেচারে আপনার 12 to 15 সেকেন্ড হিট প্রেস করলে এনাফ। প্রথমত আপনার প্লাস্টিসলের জন্য প্রিন্ট করার জন্য হিট প্রেস কেনার দরকার নেই। ছোট ছোট ডিজাইন করে প্র্যাকটিসের জন্য আয়রন দিয়ে করে নিন। আয়রন হিট প্রেস সেম জিনিস। না না, আমি বলছি কি এখন এইটা প্রিন্ট করার পরে ফাইনালি এর উপর দিতে হবে। হ্যাঁ, না প্লাস্টিসলে প্রিন্ট দিতেই হবে, রং নষ্ট হবে না, কারণ এর উপর আবার একটা পেপার থাকে, বসুন্ধরা পেপার থাকে, অথবা স্লিপার করার জন্য, বেজি করার জন্য, মেটির জন্য আলাদা আলাদা জিনিস থাকে। এটা স্টেপ বাই স্টেপ আপনি কাজ করলে আপনি বুঝতে পারবেন। না না উপরে পেপার আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন হিট প্রেস দিয়ে, কারণ ওই হিট প্রেসের উপরেই একটা ওই যে ট্যাফলন শীট নামে একটা পেপার আছে। হিট প্রেস মানে কি অ্যালুমিনিয়ামের পার্ট না, এর উপরে দেখেন ওই যে হিট প্রেসে আরো একটা শীট আছে। ভাই এটা কি দিয়েছি না? হ্যাঁ, এটা আছে প্লাস্টিসলের। এই দেখুন রাবারের ভিতর কি কি আছে, রাবার ক্রাফট আছে, রাবার শাইনিং আছে, রাবার মেটি আছে। হ্যাঁ, তো আমি রাবারের বিভিন্ন বলতেছি। এটা ম্যাট না? এই যে রাবার ক্রাফট, এটা ম্যাট, এটা প্লাস্টিসলে আছে। হ্যাঁ, সো প্লাস্টিসলের ভিতরেও দেখেন গোল্ডেন আছে, গ্লিটার গোল্ডেন আছে, শাইনিং আছে, মেটি আছে। সো এক প্লাস্টিসলের বিভিন্ন টাইপ আছে, রাবারের বিভিন্ন টাইপ আছে। ওকে, এটা কি ভেলভেট? এটা ফ্লক পাউডার। আমি আসতেছি, এই যে ফ্লক ওটাই আসতেছি, ফ্লকে আসতেছি, সবগুলোই আসতেছি। আমি এই তিনটা আগে শেষ করি, তিনটা শেষ করে বাকিগুলো আসছি। সো প্লাস্টিসলের ফাংশনটা বুঝছেন যে প্লাস্টিসল ক্লিয়ারের কাজ কি, অয়েলের কাজ কি, এবং প্লাস্টিসল হোয়াইট মানেই সাদা, আর বাকিগুলো এটা হচ্ছে র ম্যাটেরিয়াল। এখন মিক্সিং করার কিছু নাই, আর মিক্সিং যদিও কোনো সময় লাগে প্রসেসে বা কোনো হয়, সেক্ষেত্রেও আপনি প্র্যাকটিসের সময় বুঝবেন বা করতে পারবেন। হ্যাঁ, প্লাস্টিসলটা মোটামুটি আমি কমপ্লিট করলাম হালকা পাতলা। এখন চলে আসুন হচ্ছে আপনি প্লাস্টিসল, পিগমেন্ট, রাবার। আচ্ছা, ইনিশিয়ালি এই তিনটা প্রিন্ট করছি, এরপরে কিছু অ্যাডভান্স লেভেল বা ফ্যাশন সিরিজের কিছু কথা বলি। যেমন আপনি বলছেন গ্লিটারে আসি, গ্লিটার মানে কি জোর, সেটা হতে পারে সিলভার, হতে পারে গোল্ডেন, হতে পারে নীল, আবার হতে পারে ছোট দানা, হতে পারে বড় দানা। গ্লিটার করার মূল মন্ত্র কি, যে গ্লিটার পেস্ট নামে একটা পেস্ট আছে, সেটা ওই ক্লিয়ারের মতন এক ধরনের পেস্ট। সেই পেস্টের ভিতর আপনি পরিমাণ মতন গ্লিটার মিক্স করবেন, সেটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ এটাকে করবেন। হ্যাঁ, চক করবো। হ্যাঁ, আর যখনই আপনি এই ম্যাটেরিয়ালসগুলো নেবেন না, তখন আমার ওই যে ম্যানেজার মমিন আছে, ও সব আপনাদের সব বলে দেবে। এখন আপনি গ্লিটার করার পরে আপনি সেই ডিজাইন অনুযায়ী, এই ডিজাইনে যে ডিজাইনে গ্লিটার আছে, গ্লিটারের জন্য যে স্ক্রিনটা, সেই গ্লিটারের স্ক্রিনে শুধু হচ্ছে এই স্ক্রিনটা দিয়ে ওই পেস্টটা মেরে দিচ্ছে, শেষ। ফাইনালি ট্রাই করছি। গ্লিটারের এটাই আছে গ্লিটার। গ্লিটার করার জন্য ওই স্কিন পেপারটা কত জন্য বলবেন? গ্লিটারটা ম্যাশ কাপ 90 110। নো, গ্লিটারের জন্য একদম লো ম্যাশ, একদম লো ম্যাশ, একদম বড় বড় ছিদ্র থাকবে। এটা ট্রাই হবে। হ্যাঁ, বসতে হবে। 90 না 30 এর নিচে 35 38। হ্যাঁ, নোটে লেখা আছে, সব লেখা আছে। 30 মানে বড় গ্যাপ। এটাই তো হ্যাঁ, বড় 30 মানে বড় 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 30 টা ছিদ্র মানে বড় গ্যাপ। বড় দাম না, 150 টাকা ছোট গ্যাপ। গ্লিটারের জন্য এই 30 লাগে না? হ্যাঁ, মানে 30 38 আছে। গ্লিটারও তো বিভিন্ন সাইজ আছে, ডিপেন্ড করতেছে এর উপর। এখন আমি ফ্লকের কথা বলি। ফ্লক মানে যে পশম প্রিন্ট, এই যে ফ্লকটা, এই যে সাদা ফ্লক, এই যে লাল ফ্লক, নীল ফ্লক। ফ্লক মানে মকমনে দেখেন, ফিলটা দেখেন। এখন ফ্লকের প্রসেস সেম প্রসেস। প্রথমে এটা ফ্লক, এই যে এটা। হ্যাঁ, ফ্লক পাউডার। হ্যাঁ। ফ্লকের প্রসেস হচ্ছে প্রথমে আপনি ফ্লক পেস্টটা টানলেন, টেনে মনে করেন ফ্লক পেস্টটা লাগানোর পরে এরপর ফ্লক মেশিন নামে একটা মেশিন আছে, যার ভিতরে পাউডারটা ঢুকাইতে হবে। এই যে এখানেই আছে, সেই মেশিনে পাউডারটা ওই পেস্টে, যে ডিজাইনের উপর পেস্টটা পড়ছে, ওই পেস্টের উপর ফ্লকটা পড়বে, এবং ফ্লকের একটা সাইজ থাকে চুলের মতন, সে এক সাইড লেগে যাবে আর এক সাইড খাড়া হয়ে যাবে। এমনি যদি হাত দিয়ে দেন ওই পেস্টের উপর, তাহলে হচ্ছে প্রিন্টার কোয়ালিটি থাকবে না। কারণ ওই মেশিনের কাজ হচ্ছে আউটপুট থেকে 32,000 ভোল্টেজ রে দিয়ে ওই শক দিয়ে ওই যে উঠাচ্ছে। তো এটা হচ্ছে ফ্লক করার প্রসেস। তো বুঝতে পারছেন প্রথম তিনটা প্রিন্ট কেন ডিসকাশন করছি, কারণ ওই তিনটা যদি আপনি একবারে করতে পারেন, বাকিগুলো তো হচ্ছে তাই তো, এটাই তো না। এখন ফয়েল তো বুঝতে পারছেন, ফয়েল কাম দেবেন, এরপর হচ্ছে বড় ফয়েল রাখবেন, হিট প্রেস করবেন, হিট প্রেস করলে আপনার হচ্ছে ওটা উঠে গেলে ফয়েল হয়ে গেল ফ্লক ফয়েল। এখন বিটসের কাজটা কি? বিটস মানে কি? এই যে বিটসের গুঁড়া, এটা রেড ইয়েলো হতে পারে না। বিটস দেখেন,
যে কোনো কালার যে কোনো কালার হতে পারে, যে কোনো সাইজ হতে পারে। হ্যাঁ, বিটস। এখন বিটস হচ্ছে বিটস প্রিন্টটা একটু দেখাই। বিটস প্রিন্ট তো দেখছেন না, এই যে বিটস। জি বিটস কি আছে, যে যে ডিজাইনে বিটস করবেন সেই ডিজাইনে আপনি হচ্ছে আঠা দেব। হ্যাঁ, তারপর আঠা দিবেন, এর উপর আপনি বিট, এই বিটসের নিয়ম আছে কি এক সাইডে বিটস ঝেড়ে দেন, দিয়ে আপনি ওই যে প্রথম মেজারমেন্টে করলেন, ফাইনালি বিট দিয়ে এরকম উঁচু করলে ওই আঠায় লেগে যাবে, আঠায় লেগে আস্তে আস্তে লেগে যাবে। বিটসের আঠা দিবে। শেষ মানে পড়তে পড়তে শেষ হ্যাঁ হ্যাঁ, আপনি অনেকগুলো বিটস একবারে ঢেলে দিলেন, আচ্ছা। ঢেলে দিয়ে এখানে পেস্ট লাগানো আছে, এখন আপনি আছে এরকম করে করেন, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। আর ঝাড়া দিলে, শুকানোর পর ঝাড়া দিলে আর পড়বে না। দেখুন না, ওঠে না। এটাকে কি আর হিট দিতে হবে না? হ্যাঁ, হিট তো দিতেই হবে। এটা কি এটার heat নিয়ম আছে সেটা কিউরিং করা। কিউরিং এমন একটা জিনিস যেখানে কন্টিনিউয়াসলি হিটে থাকে, যে 1.5 মিনিট করে কিউরিং করতে, যে ওয়াশের বাইরে যে আছে রাবিং টেস্ট, ওয়াশ ফাস্টনেস টিকার জন্য কিউরিং করতে হবে। আপনি ডায়ার দিয়ে প্রিন্ট করে কখনো বাইরের ওয়াশ গ্যারান্টি টিকাইতে পারবেন না। কিউরিং এমন একটা জিনিস যেখানে জ্বলন্ত ডায়ারে একটা বেল্ট নিচ দিয়ে চলে যায়। হ্যাঁ, জ্বলন্ত উপরে জ্বলন্ত বার্নিং ডায়ার থাকবে, হিটার থাকবে, ইনফ্রারেড হিটার, আইআর হিটার। সেই হিটারগুলো কন্টিনিউয়াসলি 180 190 হিট দিবে, এবং সেই চেম্বারের নিচের দিয়ে 16 ফিট চেম্বার থেকে 20 ফিট চেম্বার থেকে যেমন ডিসচার্জ কাটাইতে হয়, এইগুলো করার জন্য মনে করেন যে নিচে দিয়ে ওই গরমে হিট দিতে দিতে ওটা পার্মানেন্ট হবে। তো কিউরিং এর কাজ হচ্ছে প্রথম অর্ধ টাইমে, 1.5 মিনিটের অর্ধ টাইমে এই কেমিক্যালের ভিতর ছোট ছোট দানা আছে। হ্যাঁ, সেই দানাগুলো ফাটায় অ্যাটাচ করে বডির ভিতর। প্রত্যেক কেমিক্যালের ভিতরে একদমই ছোট দানা আছে, দানার ভিতরে গ্রাম থেকে মানে অ্যাটাচ হচ্ছে। হ্যাঁ, কেমিক্যাল আপনি ফিক্সার না দিলেও তো অ্যাটাচ হচ্ছে। আয়রন দিয়ে ওই হিটটা দিলে হবে না, হিট বেশি লাগে। বলবো যে হবে, আবার বলবো হবে না। হবে না তখন যখন আপনি ভালো কাউকে দিবেন, এটা কোয়ালিটি হলো না। আবার হবে তখন আপনি ইনিশিয়াল করার জন্য দেখেন না, আর কি হবে। হ্যাঁ, বাট কোয়ালিটি করার জন্য আপনার সেই প্রসেসে যেতে হবে। ওকে, কারণ হিট প্রেস বেশি। হিট প্রেস করে না, হিট প্রেস তো লাগবেই। প্রিন্টিং এর মানে ভালো একটা ইম্পর্টেন্ট একটা পার্ট হিট প্রেস। হিট প্রেসের অনেকগুলো, দেখুন ফয়েলের কাজের জন্য হিট প্রেস লাগে, প্লাস্টিক সেলাইয়ের জন্য হিট প্রেস লাগে, এরপর আছে স্টিকারের জন্য হিট প্রেস লাগে, সাবলিমেশনের জন্য হিট প্রেস লাগে। একটা দাম না 18,000 টাকা। কত? 18,000 এই আপনি 16,000 টাকায় পাবেন এই সব হিট প্রেস। প্রফেশনাল কাজ করতে গেলে নিয়ে নিলে শুরু থেকে। আচ্ছা, এখন আমি এই যে আরো কিছু প্রিন্টের কাজ দেখাই, যেমন এটা আছে মেটালিক। মেটালিক হচ্ছে এই মেটালিকের লুকিং এরকম আছে, চিকচিক করবে মেটালিকের মতন, মানে মেটালিক কিছু আছে চিকচিক করবে। সো মেটালিকের কাজ হচ্ছে কি, আপনি এই যে নরমালি যে লিকুইড কালারের ভিতর বা পেস্টের ভিতর, মেটালিকের পেস্ট আছে, সেই পেস্টের ভিতর আপনি বেসিক কালার রেড ইয়েলো যেটাই দেন সেই রূপ ধারণ করবে। সো মেটালিকের আসলে যখন প্যাশন সিরিজের বা একটু গর্জিয়াস টাইপের কাজ করবেন তখন এই ইস্যুটা আছে। এছাড়াও মনে করেন এই যে আচ্ছা, এটা হচ্ছে রেডিয়াম। এটা হচ্ছে, আচ্ছা পাপ নিয়ে একটু কথা বলি। পাপটা হচ্ছে ফুলে ওঠা প্রিন্ট। পাপটা লুক লাইক ফুলে ওঠে। এই যে দেখুন বডিটাকে নিয়ে ওই প্রিন্টটা ফুলে উঠছে। পাপ একটা কেমিক্যাল যেখানে প্রিন্ট করার পরে হিট করলে, হিট প্রেস দিয়ে চাপ দিলে বা কিউরিং নিচে হলে ওটা ওই প্রিন্ট ফুলে উঠবে। যেমন অ্যাম্বোসের নাম শুনছেন আপনি? অ্যাম্বোস লুক লাইক। অ্যাম্বোসে কি হচ্ছে, একটা ডাইস লাগতেছে, ফিমেল আর মেল, তার ভিতর কেমিক্যাল দিয়ে চাপ দিচ্ছে। বাট অ্যাম্বোসের ডাইস বানাতে অনেক এক্সপেন্সিভ। তো অ্যাম্বোসে স্ট্রেট ওঠে, অর্থাৎ জিন্স প্যান্টে যেমন এ বি সি ডি, পাপে একটু দেখেন একটু স্ট্রেট উঠেনি, তাই না? সো পাপটা আপনি করবেন কখন, যেমন একটা ডিজাইনকে লুকিং দেওয়ার জন্য আসলে কম্বিনেট প্রিন্টিংই দরকার আছে। যেমন এই ডিজাইনটা আসলে লুকিং কেন আসছে, এটা রাবার, ক্র্যাক রাবার ফ্লগ দিয়ে করেছে। এখন এটা হচ্ছে অক্টোপাসের একটা ইমেজ। তো একটা অক্টোপাস তো ডেঞ্জারই হয় না, সো ডেঞ্জারকে ফুটিয়ে তোলার জন্য এখানে ক্র্যাক রাবার ইউজ করছে। দেখেন কনসেপ্ট, বা আপনার ডিজাইন চলবে কিভাবে সেটাই এখান থেকে আসতেছে, এবং এখানে ফ্লগ দিয়ে দিছে। সো একটা লুকিং আনার জন্য, যেমন এই প্রিন্টে লুকিং আনার জন্য কি করছে, এই একটা পাতা গাছ না, এই গাছের পাতার শিরাগুলো তো উঁচুই থাকে, শিরাগুলো পাপের দিয়ে হিট দিয়ে উঁচু বানাইতে, তার রিয়েলিটি চলে আসছে না। সো রিয়েলিটি মানে কি, কম্বাইন্ড প্রিন্ট, অর্থাৎ একই প্রিন্টে আপনি হচ্ছে গ্লিটার, রাবার, যেমন এটা গ্লিটার আর রাবার করা, এটা গ্লিটার আর রাবার করা। সো একই প্রিন্টিংকে দৃষ্টিনন্দন বা কাস্টমার এক্সপেকটেশন নেওয়ার জন্য আপনি বিভিন্ন, এটা আপনার ব্যাপার, আপনি তিনটা মিলে করবেন, একটা মিলে করবেন, বা কাস্টমার কিছু, সেটা আপনার ব্যাপার। তবে আমি বলবো কি, যে যেমন রেডিয়াম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রেডিয়ামটা যে পুলিশের গায়ে থাকে, লাইট মারলে হচ্ছে জ্বলে ওঠে। হ্যাঁ, পরে
আপনার বিভিন্ন টাইপের কেমিক্যাল, যেমন হচ্ছে আপনি হচ্ছে অনেকদিন দেখেনই না এই কেমিক্যালগুলো। অ্যাথলেটিক আছে, অ্যাথলেটিক প্রিন্টের নাম শুনছেন? এরপরে অ্যারোমা আছে, অ্যারোমার কাজ হচ্ছে কি মানে অ্যারোমা প্রিন্ট এমন একটা প্রিন্ট যে আপনি রোজের একটা প্রিন্ট করছেন, রোজ গোলাপ ফুলের ওই ওর মধ্যে এরকম যদি আপনি আঙুল দিয়ে ঘষান তো গোলাপের ফ্লেভার আসবে, লেবুর আছে লেবুর ফ্লেভার আসবে সেই প্রিন্ট থেকে। হ্যাঁ, সেই জন্য আলাদা আলাদা মেডিসিন। সো দেখুন প্রিন্টিংটার আসলে অনেক বড় একটা স্টেজ। সো শুরুটা করাটাই ইম্পর্টেন্ট। যখন শুরু করবেন না এই এতগুলো দিয়ে, এত কম না, অনেকগুলো ব্যাপার না। সো এই ব্যাপারটা যখন স্টার্টিং করবেন তখন আস্তে 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 আপনারাই ডেভেলপ করবেন। ওকে, সো এখানে কেমিক্যাল আমি আপাতত স্টপ করতেছি। মোটামুটি কেমিক্যাল নিয়ে ডিসকাশন করলাম যে কেমিক্যালের ভয় পাওয়ার কিছু নাই, যে আপনি এখানে মিনিমাম 10টা 12টা 15টা কেমিক্যাল প্রিন্ট আপনি দেখতে পারবেন। হ্যাঁ, প্লাস আরও চাইলে পারবেন। এবং এই পরে যে আপনি কাজ করার সময় আপনি ফোন দিলে বাকিরা আমরা হেল্প করবো, এটা হচ্ছে এই ব্যাপার। আর এরপরে চলে আসুন প্রিন্টিং। কত ডিগ্রি অ্যাঙ্গেলে কভার করবেন, কীভাবে টানবেন, হ্যাঁ কত প্রেশার দেবেন, এটা ভাই টোটালি প্র্যাকটিসের ব্যাপার, আমার হাতে কিছু নাই। প্রথমে স্যার সূত্রগুলো বলে দিতে পারবো, এরপর আপনি কত সুন্দর কত প্রেশার দিবেন বা কী করবেন। আবার কত ডিগ্রি অ্যাঙ্গেল? স্কাবার সাধারণত হচ্ছে 45 থেকে 65 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেক সময় কার্ভ হয়ে যায়, বাট এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কখনোই করবেন না। হ্যাঁ, কারণ এইভাবে করলে আসছে প্রিন্ট হবে না। ওকে, আরেকটা জিনিস হচ্ছে ওই স্ক্রিনশট আর ওই এক্সপোজার মেশিন। আচ্ছা, আপনি প্রিন্টিং অ্যাক্সেসরিজ নিয়ে আমি প্রিন্টিং অ্যাক্সেসরিজ নিয়ে একটু ডিসকাশন করবো কি, যে আসলে কীভাবে স্টাডি করবেন বা কত ইসের ভিতর এটা পারবেন। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু ডিসকাশন করব। মোটামুটি স্ক্রিন প্রিন্টিংয়ের থিওরিক্যাল কনসেপ্ট এটাই ছিল, আর বাকিটা আমি আছি। আর এই যে ইনার নাম্বার রানা ভাই আসছে, আপনাদের আসছে ওই প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখিয়ে আপনাদের সব কিছু বলে দিবে আর স্টেপ বাই স্টেপ হেল্প করে। আমি সত্যি কথা বলতে কি আমি কিন্তু ঢাকায় সবসময় থাকি না। হ্যাঁ, যে আমি 5 দিনই আসি, যে 5 দিন আসি, আমার দিন 5 দিন আসি। সো এখানে সবাই সেই সাপোর্টই দেয়। আমি না থাকলেও আপনারা পরবর্তীতে ট্রেনিং করতে আসতে কোনো প্রবলেম নাই, যে কোনো প্রবলেম ফোন দিয়ে। আচ্ছা, আমি মেশিনারি নিয়ে একটু হালকা ডিসকাশন করি, কারণ ট্রেনিংয়ের পরে অনেকে প্রজেক্ট করতে চায় বা কাজ করতে চায়। তো আমি প্রথম যে মানে সাজেস্ট করবো, প্রথমে হচ্ছে কি যাদের কাজ আছে টুকটাক বা যাদের ফিনান্সিয়াল সাপোর্ট ভালো, যে পরবর্তী যেতেই হবে না, একবারে আমি নিয়েই প্র্যাকটিস করি, তাদের একটা একটু। আর যারা স্টুডেন্ট বা আছে আসলে হবে কি হবে না, কি হবে আমি পারবো কি পারবো না বাসায় নিয়ে, তাদের জন্য এক সিস্টেম। সো সিস্টেমটা হচ্ছে কি, যে 0 লেভেল থেকে যদি হিসাব করেন তাহলে ট্রেনিং করার পর ট্রেনিংয়ে আপনাকে বলে দেবে আপনি কোন সেটআপে যাবেন। কারণ এখানে 3 বোর্ড, 6 বোর্ড, 10 বোর্ড। কারণ প্রিন্ট করার জন্য আপনার একটা প্লেস দরকারই, প্রিন্ট করার জন্য একটা প্লেস দরকার। সেটা হতে পারে প্রিন্টিং টেবিল, সেটা হতে পারে ম্যানুয়াল মেশিন বা অটো মেশিন, যেখানে মেজারমেন্টের সাথে এক বা একাধিক স্ক্রিন রেখে মেজারমেন্টের সাথে প্রিন্ট করতে পারবেন। সো আপনার প্লেস দরকার এবং বডিটা মেজারমেন্টে বসিয়ে দিতে পারবেন। সো সেই প্লেসটা আপনি 3 বোর্ডে নিলে আপনার প্রোডাকশন কম হচ্ছে, অল্প টাইম, 6 প্রোডাকশন বেশি হচ্ছে, 10 বোর্ড নিলে আরও প্রোডাকশন, দামটাও সেরকম। সো ডিপেন্ড করবে আপনি কত কাজ করবেন, কি কি কাজ করবেন, আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন সেটআপটা নেবেন। এখন প্রিন্টিং টেবিলটা গেল, এরপর লাগবে হচ্ছে এক্সপোজিং মেশিন। এক্সপোজিং মেশিন আপনার আমাদের কাছ থেকে নেওয়া লাগবে না, আপনি এটা নিজে তৈরি করতে পারবেন, এটা আমি বলে দেবো। এক্সপোজিং মেশিনটা কি হচ্ছে, আপনি একটা কার্টুন নেবেন। এক্সপোজিং মেশিনটা আমি ট্রেনিং সেশনে হ্যাঁ হবে, আপনি এটা বক্স করবেন। আমি এক্সপোজিং মেশিনটা কিভাবে তৈরি করবেন এটা আমি ট্রেনিং এর পরেই আমি আপনাকে ডিসকাশন করব, যে যখন আপনি আছে হ্যাঁ ট্রেনিংটা, কারণ তখন আপনি প্র্যাকটিক্যাল বলে আপনি এক্সপোজিং দেখতে পারতেছেন, টাইমিং সেট করতে পারতেছেন, এটা সম্পর্ক তখন অল্পতে বুঝে ফেলবেন। ওকে, তো এক্সপোজিং মেশিনটা আপনি নিজে করতে পারবেন, আপনার লাগতেছে এটা। এরপর আপনার কিছু ফ্রেম দরকার। হ্যাঁ, ফ্রেমে আছে আপনার হচ্ছে ধরে নিন কোয়ান্টিটির উপর 250 থেকে শুরু করে আপনার 350 পর্যন্ত ফ্রেম। আপনি এখন 2 পিস নেবেন, 1 পিস নেবেন, আপনার তো প্রাইস ডেফিনেটলি বাড়বে, তাই না? সো 250 থেকে শুরু করে, এবং সাইজ আছে বিভিন্ন সাইজের উপর ইয়া হবে। তবে ফ্রেমের আছে আনলিমিটেড লাস্টিং, এটা আছে আনলিমিটেড পর্যন্ত চালাই যাবেন। একটা ফ্রেম আমি বলবো কি প্রিন্টিং প্রজেক্টে আছে ফ্রেম বেশি করে নেওয়া হবে, যত বেশি ফ্রেম নেবেন ততই ভালো, স্টেপ বাই স্টেপ। সো এখন 2-3টে নিয়ে যাবেন, পরে এলাকা থেকে বানিয়ে নেবেন। ফ্রেমের পরে আপনার ম্যাশ কাপড় লাগতেছে। ম্যাশ কাপড় কত মিটার নেবেন, 1 মিটারে আপনি 4টে স্ক্রিন রাখতে পারবেন। ওকে,
ম্যাশ কাপড়ের পরে আপনার ফটো ইমলশনের দরকার আছে, ক্লিপসার নেন অথবা ওটা নেন, হ্যাঁ ফটো ইমলশনের পরে এরপর চলে আসুন হার্ডনার, এরপরে রাবার নিলে রাবার যদি করতে চান রাবার হোয়াইট, রাবার ক্লিয়ার, বাইন্ডার, ফিক্সার, বেসিক কালার রেড, ইয়েলো, ব্লু, হ্যাঁ তো রাবারের পরে প্লাস্টিক চলে। এখন আমি বলবো প্রাথমিকভাবে রাবারটা দিয়ে একটু হাত সেট করুন, প্র্যাকটিস করে হাত সেট হওয়ার পরে এরপর আপনার কি লাগবে, বিটস করবেন, ব্লক করবেন, ফয়েল করবেন, কারণ প্রথমে ওয়েস্টেজ করার কোনো দরকার নেই, হ্যাঁ ওয়েস্টেজ, কারণ আমরা তো আসছি না। সো স্ক্রিন প্রিন্টিং এর সেটআপে আসলে মেন জিনিসটা হচ্ছে টেবিল সেট বা মেশিন, এক্সপোজিং, ফ্রেম, ম্যাশ এবং কেমিক্যাল। এই বেসিক একটা জিনিস স্প্রে গান লাগবে, একটা ডায়াল লাগবে, একটা ইন্ডাস্ট্রিয়াল ডায়াল লাগবে। রাবারের বেসিক আর পিগমেন্টের বেসিক কি একই? পিগমেন্টের বেসিক বেসিক হ্যাঁ এটা ওয়াটার বেস। ইভেন আছে আপনি এই যে পাপের ওই ভিতর basic থেকে- এই যে পাপটা করছেন না গ্রিন, এখানেও কিন্তু ওই বেসিক দিচ্ছেন, সেটাই জানা বুঝতে পারছেন? যেহেতু প্লাস্টিক সব বেসিক আলাদা। ইভেন আছে আপনি যে মেটালিকের করছেন না, মেটালিক এই যে ডিসচার্জের ভিতর যে কেমিক্যাল দিচ্ছেন না, এটাও সেম বেসিক। এটা কি ডিসচার্জ ডিসচার্জ এমন একটা কেমিক্যাল যেখানে হচ্ছে Discharge বার্নিং, মানে ফেব্রিকটাকে পুড়িয়ে প্রিন্টটা করে। বার্নিং আপনি ইউটিউবে সার্চ দিবেন ডিসচার্জ প্রিন্টিং কিভাবে করে, পুড়িয়ে ফেব্রিকটাকে পুড়িয়ে বার্নিং প্রিন্ট করে। প্রিন্ট ওয়াশ করার বিষয়টা ওয়াশ বললেন না, প্রিন্টিং